গতকালকে আমরা পোস্ট করছিলাম, তাই না? পোস্ট করা নিয়ে আপনাদের কারো প্রবলেম আছে? আচ্ছা, আজকে আমরা, হ্যাঁ, যে কোনো থিমে একইভাবে পোস্ট করবেন। আর সবচেয়ে বড় কথা, যদি আপনি পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইট তৈরি করেন, সেক্ষেত্রে আপনার যেমন ওয়াইডার যে আপনার ওয়াইডার যে ওয়েবসাইটে দেখাইলো, যেটা উনি তৈরি করছে, ওটা তো রেগুলার পোস্ট কোথায় যাবে না যাবে সেটা তো উনি বলে দিন, বা সেটা উনি ফিক্সড করেননি। তো আমরা যদি কিছু কিছু পার্সোনাল ওয়েবসাইট দেখি, পোর্টফোলিও ওয়েবসাইট দেখি, তো সেক্ষেত্রে কিন্তু একটা আপনার অপশন পাবেন। যেমন আমরা যদি নীল প্যাটেল দেখি, এবার মোজিলা সার্চ করলে শুধু রোবট ধরে। এটা কিন্তু এসইও শেখার জন্য একটা খুব ভালো, এটাও কিন্তু আপনার পার্সোনাল ওয়েবসাইট। ঠিক আছে, ইনিও কিন্তু রেগুলার পোস্ট করে, এখানে কিন্তু রেগুলার পোস্ট। বানাবেন তো বানাবেন, ওয়েবসাইটটা আপনি এইভাবেই বানাবেন। হ্যাঁ, যে কিওয়ার্ড রিসার্চের সময় এটা দেখাইছিলাম। মূলত যারা এসইও করে বা এসইও রিলেটেড কাজ করে, তারা দেখবেন অধিকাংশ ইনার ব্লগ করে। তিনি এসইওর জন্য বিখ্যাত, নীল প্যাটেল। দেখেন, ইনার একটা কিন্তু পার্সোনাল ওয়েবসাইট এটা, এবং পোর্টফোলিও রিলেটেড, এবং এখানে উনি নিয়মিত পোস্টও করে। তো ইনার পোস্টগুলো যায় কোথায়? যেমন ফাইবার, ফাইবারে আমাদের, যে fiverr.com যদি আমরা দেখি, তো fiverr.com-এও কিন্তু আমাদের কি বলে, একটা ব্লগ নামে অপশন আছে, যেখানে ফাইবার নিয়ে আপনার, ফাইবার যে নিয়মিত আপডেট গুলো দেয়, সেই আপডেট গুলো কিন্তু আমাদের ওখানে চলে আসে। কোথায় এটা ক্লিক করবেন? দেখেন, এখানে ওদের যে আমরা যা সরাসরি আসে, কি দেখতে পাচ্ছি, তাদের সার্চ ইঞ্জিন বা সার্চ বার, আমরা যে কাজগুলো করি, তো তারা কিন্তু নিয়মিত আপডেট দেয় বা নিয়মিত আপডেট হয় তাদের। এই যে দেখেন, ব্লগ নামে একটা অপশন আছে, এই যে ব্লগ নামে অপশনে, এই প্রতি ওয়েবসাইটে দেখবেন এরকম ব্লগ নামে কিছু অপশন আছে। এই যে তাদের পোস্ট গুলো দেখেন, এই যে তাদের পোস্ট গুলো, এগুলা কোন ক্যাটাগরি পোস্ট, কখন কোন সময় পোস্ট করছে, এটা দেন 30শে অক্টোবর 2020, 7ই নভেম্বর 2020। দেখেন, আমাদের কিন্তু জানেন 7ই নভেম্বর 2020 মানে কত, পরশু দিন লাস্ট পোস্ট করছে আপনার, 7ই নভেম্বর 2020। হাউ টু লাইভ সাস্টেনেবলি হোয়াইল ওয়ার্কিং ফ্রম হোম। এগুলা কিন্তু পরে মূলত, যারা এগুলো রেগুলার পড়ে বা যারা এগুলো রেগুলার দেখে, তারাই মূলত কিন্তু আপনাদের ফাইবারের কি কি হয় না হয়, ফাইবার কি কি ধরনের কাজ করে না করে, কখন কি কাজ করে না করে, তারা কিন্তু মূলত তখন বুঝতে পারে। ঠিক এটা ফাইবারের যেমন একটা সাইট, কিন্তু ফাইবার ব্লগ। ঠিক আছে, ফাইবার ব্লগ, ব্লগে ওরা যারা নিয়মিত, যেমন আমরা পোস্ট করি, সেই নিয়মিত পোস্টগুলো কিন্তু এদের এখানে আসে। ঠিক এই যে নীল পেটেল, এটা তার পার্সোনাল ব্লগ, পার্সোনাল ওয়েবসাইট, এবং এসইও রিলেটেড উনি, বা এসইও রিলেটেড যত ধরনের কাজ আছে, উনি কিন্তু এগুলো বিষয় নিয়ে লেখালেখি করে। এটাও দেখেন, এই যে এটার একটা ব্লগ নামে অপশন আছে, এবং একটা ব্লগ নামে অপশন আছে, এবং এই ব্লগে উনি এই দেখেন পোস্ট আপনার, এই যে নিয়মিত যে পোস্ট গুলো করে, হাউ টু চুজ রাইট অ্যামাজন মার্কেটিং এজেন্সি, আপনার সকল ধরনের হেল্প এখানে পাবেন। আপনার কোন ধরনের ওয়েবসাইট বা কি ধরনের ব্লগ, এই পোস্ট গুলো যদি একটু নিয়মিত দেখাশোনা করেন বা নিয়মিত ঘাটেন, তাহলে বুঝতে পারবেন যে হাউ টু কোর ওয়েব ভাইটালস এফেক্টেড গুগল অ্যালগোরিদম, কিভাবে গুগল অ্যালগোরিদমে আপনার ওয়েবসাইটটাকে আপনি ভাইরাল করবেন। যা হোক, বললাম আর কি। তো ঠিক এভাবে কিন্তু ওনার প্রতিটি পার্সোনাল ওয়েবসাইটে এই ধরনের লেখালেখি থাকে। তো যেমন ওয়াইডার যে ব্লগটা তৈরি করছে, সেটাতে কিন্তু কোনো ব্লগ নামে কোনো অপশন ছিল না। আমরা যে নিয়মিত পোস্ট করি, এই নিয়মিত পোস্টের জন্য কিন্তু আমাদের ব্লগগুলো তৈরি হয়। আমি যদি আরেকটা দেখাই, দেখেন,
এটাও কিন্তু একটা ওয়েবসাইট, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। তো এটাতে দেখেন, এই যে আমি দুইটা ওয়েবসাইট, এখানে দুই ক্যাটাগরির ওয়েবসাইট আছে। আরেকটা ওয়েবসাইট যদি আমি দ্বারা দিয়ে ওপেন করি বা অথবা, দেখেন এই যে লেখাপড়া বিডি, এই ওয়েবসাইটে নিয়মিত আপডেট হয়। মানে ইনার এই যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সর্বশেষ প্রকাশনাগুলো, পোস্টগুলো দেখতে পাচ্ছি, এগুলো নিয়মিত কিন্তু আপনাদের আপডেট হয়। আর এই যে ফাইবার এবং নীল পেটেল, এরা মাসের 3টা বা 4টা, সপ্তাহে একটা, এদের আপডেট হয়। মানে যখন তারা একটা আর্টিকেল লিখে, তারা কিন্তু মানে চিন্তা ভাবনা করেই লিখে। আপনি যখন একটা পার্সোনাল ব্লগ তৈরি করবেন বা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করবেন, বা ক্লায়েন্টের জন্য যদি তৈরি করেন, ক্লায়েন্টের জন্য তো আপনি আর্টিকেল আর লিখে দিবেন না, ক্লায়েন্ট তো নিজে আর্টিকেল লিখতে হবে। এই ব্লগ অপশনটা আমাদেরকে রাখতে হয়, আমাদের নিজের অপশনের জন্য রাখতে হয়। যেমন এই যে লেখাপড়া ভিডিও, এটা যদি বলি, এটাতে দেখবেন আপনি ব্লগ নামে কোনো অপশন পাবেন না, কারণ এটা তাদের ব্লগটাই, সাইটটা হচ্ছে ব্লগ সাইট। এই থিমটার নাম কি বলেন দেখি, যে থিমটা চিনেন, এই থিমটাকে, যে থিমটা এই যে লেখাপড়া ভিডিও যে থিমটা ব্যবহার করছে, এটা কিন্তু কমন থিম, আপনাদের মোস্ট কমন থিম এটা। অধিকাংশ ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট এই থিমটা ব্যবহার করে, কারণ অনেক ফাংশনালিটি আছে এই থিমে। আচ্ছা, তো আমাদেরকে এই যে যেমন দারাজ অনলাইন, এটা কি ই কমার্স বেস, তাই না? এই ওয়েবসাইটটা হচ্ছে ই কমার্স বেস, তার মানে কি এদের প্রোডাক্ট থাকবে, এবং এদেরও কিন্তু একটা ব্লগ নামে অপশন আছে, থাকার কথা মেবি। এই যে দারাজ ব্লগ, একটা ওয়েবসাইটের, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে যান, বা আপনি পার্সোনাল তৈরি করতে যান, ই কমার্স তৈরি করতে যান, আপনি নিয়মিত লেখাপড়ার জন্য একটা প্রফেশনালি ব্লগ তৈরি করতে যান, আপনাদের কিছু কিছু মেনু, যেমন আমাদের কিছু কিছু ওয়েবসাইটে হোম পে, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো কিন্তু থাকে। তার মধ্যে এই ব্লগ অপশনটা হয়তো আমরা অনেকে এগুলা গুরুত্ব দেই না বা করি না। কিন্তু মূল একটা বিষয় জানার জন্য আগে একটা ওয়েবসাইটের আগে তাদের ব্লগ পোস্ট গুলা দেখে আসতে হয়। যেমন আমরা অনেক ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ি না, টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ি না, কিন্তু টার্মস এন্ড কন্ডিশন না পড়লে, বা তাদের ওয়েবসাইটে যে ইউজার সম্পর্কে, তার ওয়েবসাইটে যে আমরা ব্যবহার করতেছি, টার্মস এন্ড কন্ডিশন পড়লে কিন্তু আমরা ওই ওয়েবসাইটের সম্পর্কে এ টু জেড সুন্দরভাবেই জানতে পারি, যে ওটার উৎপত্তি কোথায়, ওরা কি কি কাজ করে, কি কি কাজ করা যাবে না, ওরা আমার তথ্যগুলো নিয়ে কি কি করবে না করবে, এগুলো কিন্তু সব জানা যায়। বুঝতে পারছেন? সো আমাদের মূলত যে মেইন কাজটা হচ্ছে, আমাদের একটা ব্লগ অপশন থাকতে হবে। আমি এই যে লেখাপড়া বিডি, জাস্ট এই পোস্ট গুলা, তো আমি একটা পোস্ট ক্রিয়েট করব না, পোস্ট আমরা ক্রিয়েট করে কিন্তু দেখছিলাম গতকালকে, তাই না? এখানে দেখেন, আমি মেবি আপনাদের ক্লাসে একটা ব্লগ দেখাইছিলাম, এটা তো না, ব্লগ, আমি এটা দেখাইছিলাম আপনাদের, তাই না? এখানে আমার কিন্তু পোস্ট আছে মোটামুটি এক, দুই, 4টা পোস্ট আছে। এই যে 4টা পোস্ট আছে, আমি কিন্তু ব্লগে এই পোস্টগুলো করছি। তো ব্লগে যদি এই পোস্টগুলো করছি, আমি এই পোস্টগুলোকে এখন ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব। আমি নতুন করে কোনো পোস্ট না দিয়ে সরাসরি ওয়ার্ডপ্রেসে পোস্টগুলোকে নিয়ে যাচ্ছি, কারণ এগুলা আমি যে ব্লগে অলরেডি আমার জানে, আমার হয়তো বা আমি এখন ব্লগে কাজ না করে এখন ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি। তো সময় বাঁচানোর তাগিদে বা আমার নিজেরও সুবিধার্থে, ভবিষ্যতে যদি আমি কোনোদিন ব্লগের পোস্টগুলো ওয়ার্ডপ্রেসে নিতে চাই, বা ওয়ার্ডপ্রেস পোস্টগুলো ব্লগে নিয়ে আসতে চাই, তো সিস্টেমটা আমার জানা থাকতেছে। এই পোস্টগুলো আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্লগে ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন, প্লাগইন সম্পর্কে আমি এখনো বিস্তারিত আলোচনা করি নাই, সেটা এখন করবো একটু পরে।
জাস্ট আমাদের সিম্পল একটা প্লাগইন অ্যাড করে নিতে হয়। আমি আগে এই কন্টেন্ট গুলা ব্যাকআপ নিয়ে নেই। এই কন্টেন্ট গুলো আমি আগে ব্যাকআপ নেই। কন্টেন্ট গুলো ব্যাকআপ নেওয়ার জন্য আপনি সেটিংসে যাবেন, ব্লগের সেটিংসে। ব্লগের সেটিংসে যাওয়ার পরে আপনি নিচে আসবেন একটু, এই যে দেখেন ইম্পোর্ট কন্টেন্ট এবং ব্যাকআপ কন্টেন্ট। আমি যদি ওয়ার্ডপ্রেস থেকে কন্টেন্ট গুলো এখানে নিতে চাই তাহলে সেটা ইম্পোর্ট করব। আর ব্লগ থেকে যেহেতু আমি ওয়ার্ডপ্রেসে নিতে যাচ্ছি তার মানে আগে এট ফার্স্ট আমাকে ব্যাকআপ করে নিতে হবে। আমি ব্যাকআপে ক্লিক করলাম, ডাউনলোড। এই যে ব্যাকআপ ফাইলটা আমার কি x.xml ফাইলে ডাউনলোড হলো, তাই না? এখন আমি ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে আমি ড্যাশবোর্ডে যাই। এখন এখানে দেখেন একটা সেটিংস নামে অপশন আছে, সরি টুলস, টুলস। হ্যাঁ, আমি কি করব, এক্সপোর্ট না ইম্পোর্ট? ইম্পোর্ট করব, যেহেতু এখানে নিয়ে আসবো তার মানে অবশ্যই ইম্পোর্ট করব। ইম্পোর্ট দেখেন এখানে, ইফ ইউ হ্যাভ পোস্ট অর কমেন্ট এন আদার সিস্টেম ওয়ার্ডপ্রেস ক্যান ইম্পোর্ট দোজ ইনটু দিস সাইট। তার মানে কি, আপনি যদি এনাদার কোনো পোস্ট অথবা কমেন্ট সহ, মানে এই পোস্টে আমার, যে এই ব্লগের পোস্টে আমার এ পর্যন্ত আমার ব্যাকআপ নেওয়া পর্যন্ত যা যা কাজ হয়েছে, এখানে এখানে যা যা কাজ হয়েছে আমার ব্যাকআপ নেওয়া পর্যন্ত, এই যে ব্যাকআপ এখন কাজ করলে আর সেটা ব্যাকআপ হবে না। কিন্তু আমি আগেই এই ব্যাকআপে ক্লিক নেওয়ার পরে বা ডাউনলোড করে নেওয়ার পরে আমার আগে যতদূর কাজ হয়েছে, যে আমার ওই পোস্টে যদি 10 জন কমেন্ট থাকে বা আমার কমেন্টে রিপ্লাই থাকে, ঠিক যেরকম ভাবে পোস্টগুলো করছিলাম আমি ব্লগে, ঠিক ব্যাকআপ নেওয়ার আগে কিন্তু ঠিক ওরকম ভাবে আসবে। এটা দেওয়ার জন্য এই যে ব্লগার একটা ইনস্টল দিতে হয়, জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন। খুব ছোট্ট, ওটা খুব বেশি সময় লাগে না। বা আদার্স কোনো ওয়েবসাইট, বা আদার্স কোনো যদি ওয়েবসাইট থেকে দেখেন, এখানে টামলার আছে, আরএসএস আছে, তারপর আপনার ওয়ার্ডপ্রেসে আছে, তারপর লাইভ জার্নাল, যেখান থেকে আপনি কন্টেন্ট নিতে চান, যেখান থেকে আপনি কন্টেন্ট নিতে চান। ইনস্টল নাও ক্লিক করার পর দেখবেন এখানে রান ইম্পোর্টার। জাস্ট রান ইম্পোর্টার ক্লিক করলেই আপনার এই যে অপশন, আপলোডের অপশনটা চলে আসবে। এই দেখেন, ব্লগার ইম্পোর্ট, কি দেখাচ্ছে ইউর লাইন 25। আচ্ছা, এটা ইউর দেখার প্রবলেম না। চুজ ফাইল ফ্রম ইউর কম্পিউটার, ম্যাক্সিমাম সাইজ 8 MB। আমি চুজ করলে এই যে এটা ডাউনলোড করলাম, সিলেক্ট করলাম, ওপেন করলাম, আপলোড ফাইল ইম্পোর্টেড। আমার এখানে কোনো পোস্ট ছিল কি? আমার এখানে পোস্ট ছিল, একটা পোস্ট ছিল, তাই না? আগে দেখে নেই, এখনো কিন্তু পোস্টগুলো একটা পোস্ট এবং ব্লগের বাই ডিফল্ট একটা পোস্ট ছিল, তাই না? ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখ অ্যাজ এ নিউ ইউজার। নিউ ইউজার বলতে আমাদের যে ব্লগ থেকে যে ইউজারটা ছিল, যে ব্লগের যে ইউজারটা পোস্টটা লিখছিল, আমি তাকে সিলেক্ট করতে যাচ্ছি না এই সাইডের, যে আমি যে অ্যাডমিন হিসেবে পোস্ট করব না ওই ইউজার হিসেবে পোস্ট করবো, সেটা জাস্ট সিলেক্টের অপশন দেখাচ্ছে এখানে। তো অর অ্যাসাইন পোস্ট টু এক্সিস্টিং ইউজার, মানে এটা আমি নিউ ইউজার যদি তৈরি করতে চাই সেটা সেক্ষেত্রে। আবার যদি এক্সিস্টিং ইউজার কয়জন আছে আমার এখানে, একজনই আছে, আমি কিন্তু ইউজার কোনো ক্রিয়েট করি নাই, সেক্ষেত্রে সিলেক্ট করে অ্যাডমিন, মানে অ্যাড ইউজার আমার যদি 10 জন 12 জন সিলেক্ট করা থাকতো বা তৈরি করা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমার ইউজার গুলো চলে আসতো। জাস্ট সাবমিট, অ্যাডমিনে ইউজারটা সিলেক্ট করার পরে সাবমিট করলাম। অল ডান। এখন দেখেন, আমি যদি রিলোড দেই, পোস্ট চলে আসে, রিলোড দেওয়া, এই যে দেখেন ওইগুলো আসছে। আমার এটা মনে হয় আমি এই যে পিন পোস্ট করে রাখছিলাম গতকাল, সেজন্য এটা উপরে দেখাচ্ছে। দেখেন পোস্টগুলো কিন্তু সব চলে আসে, তাই না? এবং থিম অনুযায়ী যদি আমার ওই যে রিটমোর অপশনটা থাকতো, বা আমি যদি অন্য থিমে এটা ব্যবহার করি তখন যদি রিটমোর ওই থিমের অপশনটা থাকতো, তবে এটা অ্যাড করে দেওয়া যায়, সমস্যা না। তো সেক্ষেত্রে আমার কিন্তু ওই রিটমোর অপশনটা চলে আসতো। দেখেন ঠিক ব্লগে যেরকম আমরা পোস্টটা করছিলাম,
ঠিক হুবহু ওই পোস্টটা এখানে চলে আসছে। ক্লিয়ার? পোস্টগুলো আপলোড, কন্টেন্ট আপলোড করতে পারবো একসাথে। কন্টেন্ট আপলোড করতে পারবো। আচ্ছা, মজারুল মাসুদ। এখন দেখেন, আমাদেরকে, আমরা ব্লকের একটা ওয়েবসাইটের থিম ইনস্টলেশন এবং এই যে কন্টেন্ট আপলোড, এটা ভালো করে শিখলাম। এখন দেখেন, আমার আগে এই যে আমার ব্লগটা আছে, বা আমি এই থিমটায় কাজ করতেছি মনে করেন, এই যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কি বলা হয়? আমরা কি বলছিলাম ব্লগে? এই যে যেমন সার্চ, রিসেন্ট পোস্ট, এগুলো হচ্ছে সাইড বার। এই সাইড বারের যে আমার বিভিন্ন পার্ট গুলো আছে, যেমন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তারপর এই যে এটা একটা পার্ট, ব্লগ আর্কাইভ ক্যাটাগরি একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্ট গুলাকে আমরা কি বললাম? উইডজেট। একটা উইডজেট। এবং আমরা যদি ফুটারে লক্ষ্য করি, তো আমি যদি ফুটারে লক্ষ্য করি, এখানে ফুটারে কিন্তু কোনো উইডজেট নাই। তো আগে আমরা এই অ্যাট ফার্স্ট এই উইডজেট সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। সেটিংসে গিয়ে, টুলসে গিয়ে, সেটিংসে তো উইডজেটটার কথা, এই যে অ্যাপিয়ারেন্সে দেখেন, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমাদের কি উইডজেট অপশনটা আছে। তো আমরা থিম এবং থিম কাস্টমাইজেশন এটা আমরা মোটামুটি দেখছি। এখন থেকে উইডজেট, উইডজেটটা একটু দেখে নিই। দেখেন, এই যে দেখেন ব্লক সাইডবার, এই থিমের জন্য আপনার একটা কথা মনে রাখবেন, আপনি যে এই অপশনটা প্রতি থিমেই দেখতে পাবেন সেটা না। তবে এই যে অ্যাভিয়েবল উইডজেট যেগুলা আপনার এই সাইডে দেখতে পাচ্ছেন, লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন, অ্যাভিয়েবল উইডজেট, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাভিয়েবল উইডজেট আছে। আর এই যে দেখেন, যদি আপনার তিনটে থাকে, একটা আছে ব্লক সাইড বার, ফুটার টু, ফুটার ওয়ান, এই যে তিনটা সেকশন আছে। একটু আগেই যে আমি এটাতে নিয়ে আসা, যে একটু আগে ওয়াইজে দেখাইলো, ঠিক ওটা সেটিং করার জন্য কিন্তু এখানে আসলাম। তো এখানে দেখেন আমার সার্চ, এই যে প্রথমে সার্চ আছে তাই না? এটা নিয়ে যায়নি এখন, আপনি কিভাবে বলেন? এই যে সার্চ, তারপর আছে কি? রিসেন্ট পোস্ট, এই যে রিসেন্ট পোস্ট, তারপর আছে আমার কি? রিসেন্ট কমেন্ট, যে রিসেন্ট কমেন্ট আর গাইড। এখন এর আগে যেমন আমরা ব্লগের জন্য এগুলো অ্যাড এবং রিমুভ করতে পারছি, ঠিক এখানেও আমরা চাইলে নিজের ইচ্ছা মতো অ্যাড এবং রিমুভ করতে পারবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। তো দেখেন এখানে সার্চটা যদি আমি না চাই, জাস্ট এখানে ক্লিক করে এই যে ডিলেট। আবার যদি আমি রিসেন্ট পোস্টটা না চাই, ডিলেট। আবার যদি আপনার মনে করেন কিছু অ্যাড করতে চাই, যেমন মেটাটা আমি চাচ্ছি না, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। ক্যাটাগরিজটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। আবার ফুটারে কিন্তু আমার বর্তমানে কোনো উইডজেট নাই, ফুটারে আমার কোনো উইডজেট নাই। এখন ফুটারে যদি আমি উইডজেট নিয়ে আসতে চাই, জাস্ট এই যে অ্যাভিয়েবল উইডজেট আছে, এই অ্যাভিয়েবল উইডজেট গুলা, এই উইডজেট গুলা থেকে আমার যেটা দরকার, সে মনে করেন আমার এই যে রিসেন্ট পোস্ট, মনে করেন আমি নিয়ে আসবো রিসেন্ট পোস্ট বা পেজেস, পেজেস এখনো ক্রিয়েট করে নেই, সেটা নিয়ে আসলে লাভ নাই। তো রিসেন্ট পোস্টটা জাস্ট এবার ড্রপ করবো, ধরবো এবং এখানে আসে ছাড়ে দেবো। এই যে আসে, ড্রপ এন্ড ড্রাগ করে দেবো, জাস্ট টানে ধরে আসে এখানে ছাড়ে দেবো। আমার টাইটেল কি হবে, আমি টাইটেলটা সেখানে দিয়ে দিতে পারি। হুম। আচ্ছা, আমরা এখানে যেমন উইডজেট গুলো দেখতেছি, ঠিক এই উইডজেটের অপশন গুলো এখানে আছে। যেমন আপনার ব্লক সাইড বারে এই উইডজেটের অপশন গুলো আছে, এই উইডজেট গুলো আমার অলরেডি অ্যাড করা আছে। আমার কোথায় আছে? এই যে ব্লক সাইড বারে।
এখন এই থিমের জন্য আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফুটার ওয়ান, একটা হচ্ছে ফুটার টু। ফুটার ওয়ান এবং ফুটার টু হচ্ছে আপনার নিচে কিন্তু ফুটারে বর্তমানে কোনো কিছু অ্যাড করা নাই, দেখেন কোনো কিছু অ্যাড করা নাই। তো এই ফুটারে এই উইডজেটটা অপশন অ্যাড করার জন্য মূলত আমরা এই অ্যাভিয়েবল উইডজেট থেকে আমরা এটা নিয়ে আসলাম। জাস্ট আমরা আরেকটা যখন উইডজেট অ্যাড করবো তখন দেখতেছি ক্লিয়ার হওয়ার জন্য। তো রিসেন্ট পোস্ট যেহেতু অ্যাড করছি, তো আমি টাইটেল দিলাম রিসেন্ট পোস্ট। এখন এখানে নাম্বার অফ পোস্ট টু শো, মানে রিসেন্ট পোস্ট গুলো কতগুলো আমার এখানে শো করবে। আমি যদি তিনটা দিই তিনটা শো করবে, দুইটা দিই দুইটা শো করবে। ডিসপ্লে অন পোস্ট ডেট, আমরা গতকাল পার্মালিঙ্কের কিছু কাজ দেখছিলাম, মনে আছে? পার্মালিঙ্কটা কিভাবে সেট করতে হয়, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস আমি চাইলে শুধু ডেট দিয়ে পোস্টের টাইটেল, বা শুধু পোস্টের টাইটেল, বা আপনার ক্যাটাগরিজ বা পেজেস, ঠিক ইচ্ছা মতো এরকম যেন পার্মানেন্ট সেট করতে পারি। ঠিক এখানে ওটাও দেখাচ্ছে, এবং ওখানে আমার ডেট শো করাইতো। যদি আমার এই যে একটা থিমের বা একটা ওয়েবসাইটের আমি পোস্টের ওইখানে পার্মালিঙ্কের ওইখানে মনে করেন ডেট শো করাচ্ছি, বাট এখানে ডেটটা শো করাচ্ছি না, আবার এখানে শো করাচ্ছি কিন্তু এখানে শো করাচ্ছি না। আমি যেটা করব, সব অপশন গুলো চিন্তাধারা করে যে ওখানে আমি এটা শো করাইছি কিনা, বা এখানে এটা শো করাবো কিনা। যদি ওখানে শো করাই তাহলে তো আমাকে এখানেও শো করাই, আবার যদি ওখানে শো না করে তাহলে এখানেও শো করাবো না। ক্লিয়ার? তো জাস্ট সেভ, সেভ করলে আমার উইডজেটটা অ্যাড হয়ে গেল, যে রিসেন্ট পোস্ট অ্যাড হয়ে গেল। আমি যদি এখন একটু রিলোড দিই, এই যে দেখেন রিসেন্ট পোস্ট উইডজেটটা অ্যাড হয়েছে। এটা গেল কি ফুটার ওয়ান, এটা গেল ফুটার ওয়ান। আবার এখন আছে কি ফুটার টু। ফুটার টু বলতে কি বোঝাচ্ছে, এই যে ফুটারেরই আরেকটা এদিকে অনেকটা ব্লাং আছে, তাই না? এই ব্লাং অপশনটাতে আমরা এই ফুটার টু অপশনটা অ্যাড করব। তো এখানে দেখেন, আহ, আমরা চাইলে এখানে কিন্তু ফুটারে অনেক সময় মেনু বার থাকে, যে হোম, অ্যাবাউট আস, যেগুলো কন্টাক্ট আস, যেগুলো থাকে না? যেমন আমরা কিছুক্ষণ আগে ফাইবার দেখলাম বা নীল পেটেল দেখলাম, নীল পেটেল কিন্তু নিচে মেনু অপশন গুলো ছিল, এটা কিন্তু ফুটার মেনু। ঠিক আছে? এখান থেকে দেখেন আমি আপনার ইয়েট করব, ক্যালেন্ডারটা অ্যাড করি। আমি এখানে একটা ক্যালেন্ডার অ্যাড করি। তো আমি যদি এখানে যেমন ফুটার টু আর একটা নতুন একটা উদ্যোগ অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যালেন্ডার অ্যাড করতে যাচ্ছি, বা ক্যাটাগরি যে কোনো একটা অ্যাড করতে পারি, কোনো প্রবলেম না। বা ইমেজ গ্যালারি অ্যাড করতে পারি। জাস্ট এই যে উইডজেটটা অ্যাড করতে যাচ্ছি, জাস্ট এই উইডজেটটা ড্রাগ এন্ড ড্রপ করে এখানে গিয়ে ছাড়ে দেবো, ক্যালেন্ডার লিখে দিলাম। ক্যালেন্ডার মানে কি? CALENDAR, ক্যালেন্ডার। আমাকে আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমার পেজটা রিলোড দিয়ে দেখতে পাবো এই যে ক্যালেন্ডার অ্যাড হয়ে গেছে। এই উইডজেট গুলা, এবং এই যে আপনার রাইট সাইডে যে উইডজেট গুলো আছে, যদি অযাচিত কিছু উইডজেট বা আপনার সাইডের জন্য কিছু কিছু উইডজেট, আসলে যখন আমরা একটা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি, বা অ্যাডসেন্স যখন আমরা অ্যাপ্লাই করি একটা ওয়ার্ডস, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। যখন আমরা অ্যাডসেন্সের জন্য একটা অ্যাপ্লাই করব ওয়েবসাইট, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলা অবশ্যই লক্ষ্য রাখা উচিত, যে আমার উইডজেট কি ধরনের আছে, আমার থিমের কালার কি ধরনের আছে, আমার পোস্টের ইমেজগুলো কি ধরনের আছে, তখন কিন্তু এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখেই অ্যাপ্লাই করা উচিত। যদি আবার অযাচিত বা রিলেটেড কোনো উইডজেট বেশি থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না। তো এই উইডজেট গুলা অ্যাড এবং রিমুভ, সেটা আমার যে উইডজেট গুলো কিভাবে থাকবে, কি ধরনের থাকবে, বা কি হইলে ভালো হবে, আমার ওয়েবসাইটে যে রিলেটেড কি হইলে ভালো হবে, ঠিক ওভাবেই কিন্তু আপনার উইডজেট গুলো এখানে দিতে হবে। যেমন আমি যদি রিসেন্ট কমেন্ট এবং রিসেন্ট পোস্ট, এদিকে দেখেন রিসেন্ট কমেন্ট, আমার কমেন্টের জায়গায় কিন্তু পোস্ট গুলো শো করতেছে। ঠিক আছে? কমেন্টের জায়গায় কিন্তু পোস্ট গুলো শো করতেছে। তো পোস্ট গুলো বলতে কি, কোন পোস্টে কি কমেন্ট, যেমন এটা একটা কমেন্ট,
এটা একটা কমান্ডর, এটা একটা আপনার পোস্টটা কিন্তু। সো আমি এই দুইটার মধ্যে একটা যে কোনো রাখতে পারি, আবার এই উইডজেটটা কিন্তু আমি নিচে রাখছি, এই যে ডাবল করছি, এই যে নিচে রাখছি। এই বিষয়গুলো অবশ্যই আমার খেয়াল রাখতে হবে যে ডাবল হচ্ছে কি না, আমার একটা উইডজেটে বারবার হচ্ছে কিনা, সব জায়গায় একই উইডজেট ব্যবহার করছি কিনা। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত। ক্লিয়ার? উইডজেট অ্যাড এবং রিমুভ এটা দিয়ে নিয়ে কার কোনো প্রবলেম আছে? এখন দেখেন আমার কিন্তু ক্যালেন্ডারটি নাই। আমি যদি পেজটা রিলোড দিই, সো এখন দেখেন আমার ক্যালেন্ডারটি কিন্তু নেই, আমার ক্যালেন্ডারটি নেই। ক্যালেন্ডার অ্যাড করার জন্য আমি এটা চাইলে চাইলে আপনার এই যে ফুটারের নিচে এডিশন পোস্ট এর নিচে অ্যাড করতে পারি, বা এর নিচে অ্যাড করতে গেলে আমার কোথায় অ্যাড করতে হবে? ফুটার ওয়ানে। আবার যদি আমি এখানে অ্যাড করতে চাই, বা এই যে নিচের এই অংশটাকে অ্যাড করতে চাই, যে নিচের এই অংশটাতে অ্যাড করতে চাই, তাহলে আমার করতে হবে কোথায়? সাইড বারের নিচে, সাইড বারে। আবার আমার আর একটা অপশন আছে যেটা হচ্ছে এই যে এই ফাঁকা অংশটা, এই ব্ল্যাঙ্ক অংশটা, এটা হচ্ছে ফুটার টু। আমি চাচ্ছি যে এটা যেহেতু ব্ল্যাঙ্ক আছে, আমি ফুটার টু এ এই একটা উডজেড অ্যাড করি। উডজেড এর করার জন্য অ্যাভিয়েবল উডজেড, যে উডজেড গুলো আছে আমি সেখান থেকে যে কোনো একটা উডজেড নিয়ে যেতে পারি। সামহাও আমি যদি আপনার ক্যালেন্ডার উডজেটটা নিয়ে যাই, জাস্ট এখানে কার্সরটা নিয়ে ড্রাগ করে আমি এই যে ফুটার টু এ গিয়ে ড্র করব। বুঝছেন? আচ্ছা, তো বলেন। আইকন গুলো সহ? আচ্ছা, দাঁড়ান। আমি ক্যালেন্ডারটা অ্যাড করি, তখন আবার উইডজেট অ্যাড করে দেখাচ্ছি এখন। এখানে বাই ডিফল্ট যেটা দেয়া আছে ঠিক সেটা যাচ্ছেন। আবার স্টাইল যদি আপনি চেঞ্জ করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার থিম এডিটরে গিয়ে চেঞ্জ করতে হবে। জি জি। এখন আপনি চাচ্ছেন কি সোশ্যাল মিডিয়া উইডজেট, তাই তো? সোশ্যাল মিডিয়া উইডজেট কি আমরা এখানে দেখতে পাচ্ছি? আপনি খুঁজছেন সোশ্যাল মিডিয়া উইডজেট নাই। আচ্ছা, আমি এই যে ন্যাভিগেশন মেনু দেখতে পাচ্ছেন না, এই ন্যাভিগেশন মেনু দিয়েও অ্যাড করতে পারেন। আমি একটা অ্যাড করে দেখি। ফুটার ওয়ান অ্যাড উইডজেট, দেন ক্রিয়েট সামওয়ান। আমার তখন এই মেনুতে গিয়ে এই এই যে মেনুতে, এই যে মেটা মেনু, এখানে যে মেনুটা আমি তৈরি করছি সেই মেনুতে গিয়ে কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমাদের এখান থেকে হবে কি, দাঁড়ান দেখে প্লাগ ইন পাওয়া যায় কিনা। সোশ্যাল মিডিয়া উইডজেট বানান কি? জিটিএস। ঠিক, আমার একটা প্লাগ ইন অ্যাড করে নিতে হবে। ওটার জন্য আমাকে, যেহেতু ওখানে আমাদের ওটাতে নাই, তো ওটার জন্য আমাকে একটা প্লাগ ইন অ্যাড করে নিতে হবে। যেমন এই যে ধরে এটা হচ্ছে সোশ্যাল শেয়ার, লাইক, কমেন্ট, ঠিক এই ধরনের আমাদের এটা পোস্টে আছে। আমরা প্লাগ ইনে যখন যাবো, প্লাগ ইন অ্যাড করে সে কাজটা করে নিতে পারবো। আমরা যদি ফুটারে সোশ্যাল শেয়ার গুলো বা সোশ্যাল আইকন গুলো অ্যাড করতে চাই, সেটার জন্য আমাদেরকে একটা প্লাগ ইন ইউজ করতে হবে। প্লাগ ইন, যেহেতু ওখানে অ্যাভেলেবল নাই। হ্যাঁ জি, বলেন। প্লাগ ইন সম্পর্কে আমি প্লাগ ইন সম্পর্কে এখনো যাই নাই। তো প্লাগ ইনে যাচ্ছি, সমস্যা না। তো এটা যখন আমাদের এখানে সোশ্যাল শেয়ার নাই, social তো থাকার কথা এখানে। রিসেন্ট পোস্ট আর
এটা আমরা প্লাগ ইন অ্যাড করে দেখাবো এখন। ঠিক আছে, এটা আমরা নিয়ে আসবো, কোনো সমস্যা না প্লাগ ইন অ্যাড করে, কারণ অর্থ হচ্ছে যে কোনো কাজ যদি এখানে পাওয়া না যায় প্লাগ ইন অ্যাড করে সকল কাজ সমাধান হয়। উইডজেটের এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এখানে অ্যাপিয়ারেন্সে আর দুটো অপশন আছে, একটা হচ্ছে মেনু, হেডার এবং থিম এডিটর। আমরা অ্যাপিয়ারেন্সে শেষ করে দিই আজকে। এই যে মেনু দেখতে পাচ্ছেন না, মেনু বলতে কি বোঝায় আমাদের? এটা পেজ। যেমন আমরা এখানে একটা সিম্পল পেজ দেখছিলাম, যেটা ছিল কি হোম, এই যে নিচে আছে এটা থিমের মেবি এই যে এখানে থাকবে, এই যে এখানে থাকবে মেনু বারটা, এটা থিমের এখানে থাকবে। তো আমরা মেনু বার এডিট করতে গেলে আমাদের যদি মেনুতে ক্লিক করি, তো দেখেন ক্রিয়েট এ মেনু স্ট্রাকচার, মেনু নেম। আমার কিন্তু এট ফার্স্ট আগে পেজ ক্রিয়েট করতে হবে। মাইক্রোফোনটা কারণ আছে, আসলে একটু মুভ করেন। আমাকে মেনু তৈরি করতে গেলে যদি আমি একটা ওয়েবসাইট দেখি, সো ওয়েবসাইটের মেনুগুলো এক একটা কিন্তু আসলে একটা পেজ। তো আগে পেজ ক্রিয়েট করে নিয়ে ওই পেজটাকে আমার এখানে অ্যাড করে দিতে হয়। এখানে দেখেন আমি এই যে মেনু তৈরি করার আগে আগে আমাকে যে পেজেস, অল পেজেসে যাই আমি। এখানে দেখেন আমার দুইটা পেজ অলরেডি বাই ডিফল্ট আছে, একটা হচ্ছে কি প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে সিম্পল পেজ। আমরা কি এগুলো এখানে দেখতে পাচ্ছি? প্রাইভেসি পলিসি এবং সিম্পল পেজ শো করা আছে? নাই। আমরা এখানে দেখি দেখি এগুলা এডিট, কুইক এডিট, আমরা এই বাই ডিফল্ট যে পেজ গুলো আছে এগুলো ডিলিট করে দিই। ডিলিট করলাম, মুভ টু ট্রাশ, অ্যাপ্লাই। এখন দেখেন আমি নতুন একটা পেজ তৈরি করব। প্রথম পেজ আমরা একটা তৈরি করলাম, অ্যাড নিউ। ঠিক এর আগে যেমন আমরা একটা পোস্ট ক্রিয়েট করছি, যে পোস্ট তৈরি করছি, ঠিক সেম এজ এই পেজটাও এরকম করেই তৈরি করতে হয়। হোম পেজ, আমি একটা পেজ তৈরি করে পাবলিশ করলাম। জাস্ট একটা পোস্ট তৈরি করার মতো নেই, আমরা ঠিক যেরকম করে একটা পোস্ট তৈরি করি ঠিক এই পোস্ট তৈরি করার মতোই আমাদের এই কি বলে আপনার পেজ তৈরি করা। about us। আমাদের দুইটা পেজ তৈরি করলাম, আমি আরেকটা পেজ তৈরি কন্টাক্ট আস। আরেকটা একবারে তৈরি করে নিয়ে নিই। ব্লগ পেজটা তৈরি করে নিলাম এই জন্য যে আমরা যত পোস্ট করবো এই ব্লগ অপশনে থাকবে। এখন আমি যাই অ্যাপিয়ারেন্স, যাই মেনুতে। তো মেনু তৈরি করার জন্য আমাকে মেনু নেম দিতে হবে। তো মেনু নেম দিলাম আমি প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু। এখন দেখেন এগুলো ভিজিবল হচ্ছে না কেন? এই যে প্রাইমারি মেনুটা আমি ক্রিয়েট করলাম, তো এখানে দেখেন পাশে দেখেন আমি যে যে পেজগুলো তৈরি করলাম এগুলো কিন্তু এখানে শো করছে, তাই না? তো আমি এখন এগুলার মার্ক দিয়ে রাখলাম যে কোন কোন পেজটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। তো অ্যাড টু মেনু সিলেক্ট করার পরে অ্যাড টু মেনু দেখেন এখানে সব চলে আসছে। এখন কোনটার পরে আমি কোনটা রাখতে যাচ্ছি সেটা এখানে আমি কাস্টমাইজ করে দিতে পারি। এই যেমন আমি হোমের এখানে আসছে আমরা রাখতে যাচ্ছি, বা কন্টাক্ট আস একবারে শেষে, অ্যাবাউট আস যেটা থাকবে। এটা খুব সরে গেল। এখন এই যে মেনুগুলো আসতেছে আমি সেভ মেনু করি। সেভ মেনু করার পর যদি একটু পেজটা রিলোড দেই, মেনুগুলো কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এদের এই থিমের ডিজাইন অনুযায়ী মেনুগুলো যেখানে থাকে, যেখানে থাকবে। কোথায় আসলো? ওহো, কারণ আমি এখানে নিচে মনে হয় একটা সেটিংস ঠিক করে নেই। এই যে দেখেন ডিসপ্লে লোকেশন, আমার মেনুগুলো কোথায় শো করবে।
আমার একটা আছে অটো অ্যাড পেজ, একটা আছে ডিসপ্লে লোকেশন। অটো অ্যাড পেজ বলতে বোঝাচ্ছে যখন আমি নতুন কোনো পেজ অ্যাড করব, অটোমেটিক্যালি অ্যাড এ নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু। আমি যখন একটা পেজ তৈরি করবো তখন সেটা অটোমেটিক আপনার টপে অ্যাড হবে। আবার যদি ডিসপ্লে লোকেশন বলছে, ডিসপ্লে লোকেশন বলতে কি এটা কোথায় শো করবে? সোশ্যাল মেনু লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক মেনু একটা আছে, আবার টপ মেনু আছে। আমি টপ মেনুতে ক্লিক করার পরে সেভ করলাম। এখন দেখি আমাদের মেনু নাম্বার দিছিলাম আমরা টপে, তাই না? এই যে দেখেন হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আসছে, অ্যাবাউট আস, ব্লগ। এখন যদি আমি এই যে পোস্টগুলা যেগুলো দিছি, যে হোম পেজে যে পোস্টগুলা দিছি, এই পোস্টগুলো কি আমার এখানে শো করতেছে? একটু যে পোস্টগুলো দেখলাম, আমার কিন্তু দেখেন এখানে একটা পার্মালিঙ্ক তৈরি হয়ে গেছে, আমার ওয়েব অ্যাড্রেস স্ল্যাশ হোম। ঠিক আছে, একটা পার্মালিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন আমার এই যে মূল ওয়েবসাইটে যাওয়ার পরে কোন পেজটা আসবে সেটা কিন্তু আমাদেরকে ঠিক করে দিতে হয়, সেটা আমরা পরে ঠিক করতেছি। এখন আরেকটা দেখেন, এই যে ফুটার মেনু, যে ফুটারে যে মেনু থাকে আর নিচে যে মেনু থাকে, এই যে সোশ্যাল লিঙ্কস মেনু। আমার এই সোশ্যাল লিঙ্কস মেনু এটাকে অনেক সময় আপনার কিয়াতে দেখবেন যে কি বলে, অনেক থিমে দেখবেন আপনাদের এখানে ফুটার মেনু আছে। এখানে যেমন সোশ্যাল লিঙ্ক মেনু যদি আমি এই পেজগুলো অ্যাড করে দেই, তো দেখেন এখানে এখন কি দেখেন, আমি একটু রিলোড দেই। এই যে নিচে এখানে আসছে লিঙ্কগুলো আমি কি অ্যাড করছি? লিঙ্ক কিন্তু আমি অ্যাড করি নাই। আমি প্রাইমারি মেনুটা কিন্তু এখানে একটা লিঙ্ক অ্যাড করছি। তো এখানে দেখেন আমি নতুন একটা মেনু তৈরি করতেছি, যেটা ক্রিয়েট নিউ সোশ্যাল মেনু ক্রিয়েট। এই যে সোশ্যাল মেনু লিঙ্ক আমি ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে এখানে দেখেন আমি সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম। সোশ্যাল লিঙ্কে ক্লিক করার পরে আমি এখন এখানে কি আমার এই যে ব্লগ সোশ্যাল বলতে আমার কিন্তু এই যে কারেন্ট টু সেট প্রাইমারি, আমি প্রাইমারিটা একটু এডিট করে ওটাকে রিমুভ করে দিই। সোশ্যাল লিঙ্কটা দুই জায়গায় অ্যাড করা আছে তো সেটা রিমুভ করে দিই। Save। এখানে দেখেন সোশ্যাল লিঙ্কস, এই যে সোশ্যাল লিঙ্কস অ্যাড করলাম, এখন এখানে এখানে কাস্টম লিঙ্ক আছে, তাই না? আমাকে এখানে এখন আমি যদি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেই, আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। শোনাবেন, অ্যাড টু মেনু, লিঙ্ক টেক্সট দিলাম না, যেখানে দাঁড়ান এখানে দিয়ে দিচ্ছি। মেনু আইটেম কাস্টম লিঙ্ক, ফেসবুক, অ্যাড টু মেনু, সেভ মেনু। আমি একটা অ্যাড করলাম, ঠিক চাইলে আমি এভাবে আরো আপনার এই যে কাস্টম লিঙ্কে গিয়ে আবার অনেক ধরনের মেনু তৈরি করতে পারি। সমস্যা নেই, একটা অ্যাড করলে আমি বাকিগুলো অ্যাড করতে পারবো। এখন এই যে ফেসবুক চলে আসছে, এখন এখানে ক্লিক দিলে আমার কোথায় যাবে? ফেসবুক আইকনে। আপনার কি বলে, ওয়াইদে আপু, আপনার কি এই যে যে আপনার যে থিমটা ইউজ করতেছেন সেখানে কি এই অপশনটা আছে, না ফুটার মেনু অপশনটা আছে? কারণ এই যে এখানে আমি লিখলাম, এই যে ফেসবুক লিঙ্কটা দিলাম, ফেসবুক লিঙ্কের সাথে এই যে ফেসবুক লেখাটা লিখছি এটার সাথে তাদের সিএসএস ক্লাস করা আছে, যেটা কিন্তু অটোমেটিক আমার অনেক সময় এই যে থিমটাতে অটোমেটিক এটা আবার আইকনটা নিয়ে নিছে। থিম আমার অটোমেটিক আইকনটা নিয়ে নিছে। আমি যদি আরো মেনু অ্যাড করতে চাই, মেনু অ্যাড করতে পারবো। এখানে কি লিখবো? টুইটার, টুইটার অ্যাড টু মেনু, সেভ মেনু। এটা আসছে।
এটা হলো আমার ফুটার মেনু বা সোশ্যাল আইকন মেনু বলছে, হ্যাঁ এরা এই এই থিম সোশ্যাল মেনু আইকন। আচ্ছা, তো মেনু বিষয়টা ক্লিয়ার হয়েছি। আবার যদি এখন এখানে আপনি ড্রপ ডাউন তৈরি করতে চান, যেমন এই যে হোম, হোমের নিচে অ্যাবাউট আস, অ্যাবাউট আসের নিচে আবার আহ, যে একটা ড্রপ ডাউন মেনু থাকবে, সেক্ষেত্রে যদি আপনি তৈরি করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আবার একটা ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়। যেমন আমি যদি নতুন একটা মেনু তৈরি করি, নতুন মেনু তৈরি করতে গেলে কিভাবে তৈরি করবো বলেন বলেন দেখি। প্রথমে আমার কি করতে হবে? মেনু তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে? আমি এখন এখানে একটা নতুন মেনু তৈরি অ্যাড করতে যাচ্ছি। অ্যাড মেনু দিয়ে আমি এখানে এখন আরেকটা অপশন নিয়ে আসবো, যে হোম, অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট। এখন আরেকটা অপশন নিয়ে আসবো, যে ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং একটা অপশন নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো? যেগুলো থিমের জন্যই, ওটা শুধু এই থিমের জন্য না, হয়তো এটা এখানে আছে, কোনো থিমে দেখবেন এটা এদিকে আছে, কোনো থিমে দেখবেন এইদিকে সাইড বারে আছে, কোনো থিমে দেখবেন এদিকে আছে, কিন্তু এটা কাজ একই। এটার জন্য আমি নতুন মেনু তৈরি করার জন্য ফার্স্ট আমার কি করতে হবে? আমি যে যে মেনুগুলো তৈরি করলাম, এটা কিভাবে তৈরি করলাম বলেন দেখি। আসেন না, ঘুমাইছেন? আমি যেটা এখন করতে যাচ্ছি, যে ওয়েব ডিজাইন নামে একটা মেনু তৈরি করতে যাচ্ছি। তো ওই ওয়েব ডিজাইন মেনুটা এখন কি করে তৈরি করবো আগে বলেন। আমার ওয়েব ডিজাইন এখন তৈরি করা নাই, আগে কি করতে হবে? আমার ওয়েব ডিজাইন তৈরি করার জন্য কি করতে হবে? একটু মেনুতে ক্লিক করব। আগে আগে আমাকে ওই নামে একটি পেজ ক্রিয়েট করতে হবে। এই কথাটা বলতে এত অনেক সময় লাগে, সে একটা পেজ ক্রিয়েট করি। এবং এক ক্ষেত্রে আমি এখানে একটা না বেশ কয়েকটা পেজ ক্রিয়েট করতেছি। জিএন ওয়েব ডিজাইন, তারপর আপনার কি আছে, ওয়েব ডিজাইন এইচটিএমএল। ও সরি, এটা তো ওটাই আছে। পাবলিশ। আমি আর কটা পেজ তৈরি করলাম? পেজ কটা তৈরি করলাম? তিনটা, তাই না? কথা বলেন রে ভাই। এখন আমি ওই তিনটাকে আবার এই মেনুতে অ্যাড করব। তো আমি কোন মেনুতে অ্যাড করব এখানে? কোন মেনুতে অ্যাড করব? যে এই যে এটা টপ মেনু ছিল, কিন্তু এই যে টপ মেনু, আমার এখানে সিলেক্ট থাকবে, দেখেন, সিলেক্ট দ্য মেনু টু এডিট, প্রাইমারি টপ মেনু। আমার মেনুর নাম ছিল প্রাইমারি মেনু, এবং এটা আমার টপ মেনু। টপ মেনুতে এখানে আমার এই কয়েকটা অ্যাড আছে, কিন্তু আমি যে নতুন যেগুলো তৈরি করলাম সেগুলো কোনো অ্যাড নাই। ঠিক আছে? তো কি কি নতুন তৈরি করলাম? ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস। আমি এই তিনটা সিলেক্ট করার পর অ্যাড টু মেনু, এখন আমার এদিকে আসবে এগুলা। এই যে এখন আসছে এদিকে। আমি যদি এখানে সেম মেনু দেই, সেম মেনু দিলাম, এখন এডিট করি, পেজটা একটু রিলোড দিয়ে দেখেন, এই যে মেনুগুলো আসছে এখন। এখন আমি চাচ্ছি ওয়েব ডিজাইনের ভিতরে এইচটিএমএল, সিএসএস থাকবে। মানে যেটা আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করছিলাম, জাস্ট ওই ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আপনাকে এই ওয়েব ডিজাইনটা মনে করেন কোনটা কাছে করে থাকলো, এই যে ওয়েব ডিজাইনের ভিতরে থাকবে এইচটিএমএল, তারপর থাকবে সিএসএস। ঠিক আছে? তো যদি আমার এইচটিএমএল প্রথমে থাকবে, তারপর থাকবে সিএসএস। আপনি জাস্ট এর ভিতরে যদি ড্রপ ডাউন তৈরি করতে চাই, জাস্ট
হালকা একটু শুধু ডান দিকে সরাই দিব। দেখেন এখন একটু আহ, একটু ডান দিকে সরে গেছে না বিজনেস থেকে এইচটিএমএল। আর এর নিচে দেখেন একটা সাব মেনু, সাব আইটেম তৈরি হয়ে গেছে, একটা ছোট্ট করে লেখা আছে সাব আইটেম। আমি জাস্ট এটাকেও এইচটিএমএল এর সমান করে রাখলাম, এটা দেখেন সাব আইটেম তৈরি হয়ে গেছে। জাস্ট সেভ মেনু। এখন দেখেন এই যে ওয়েব ডিজাইন নিচে আসছে এখন, ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো। তার মানে যদি আমি সিএস এর ভিতরে বা এইচটিএমএল এর ভিতরে যদি আবার মেনু তৈরি করতে যাই, তাহলে আমার কি করতে হবে? সে মনে করেন এইচটিএমএল এর ভিতরে আমি আরেকটা মেনু তৈরি করবো, ওয়েব ডিজাইন যাবে, ওয়েব ডিজাইন এইচটিএমএল এর ভিতরে আরেকটা মেনু, মানে আরেকটা থাকবে, সেটা কি কি যাবে? সেটা কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, এই যে আমাকে এদিকে আরেকটু সরাই দেখতে হবে, মানে এটা ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের ভিতরে হলো এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতরে থাকবে সিএসএস। মানে আমি যত সামনে তৈরি করতে যাবো জাস্ট একটু একটু ডান দিকে সরাই দিব। এই যে দেখেন ডান দিকে সরাই দিব, সরাই দিলে যে আমি জোর করে রাখবো তা না, একটু সরাই দিলে থাকে যাবে, নির্দিষ্ট মামুনের দ্বারা থাকে যাবে। এখানে দেখেন ওয়েব ডিজাইন, এইচটিএমএল, এইচটিএমএল ভিতরে সিএসএস। ক্লিয়ার? মেনু নিয়ে এখন হুম, হ্যাঁ। এগুলাতে লিঙ্ক কিভাবে অ্যাড করবেন এটা না, এগুলা যেমন হোম, হোম বলতে কি বুঝে, দাঁড়ান আমি একজন করে প্রশ্নগুলো নিচ্ছি। হ্যাঁ বলেন। লিঙ্কটা বলতে না, যেটা ডিজাইন করলাম এটা কোনটা? এই যে দেখেন এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের পরে আমি একটু ডান দিকে সরাই দিচ্ছি, সেটা হচ্ছে এইচটিএমএল। তার মানে ওয়েব ডিজাইনের সামনে হচ্ছে এইচটিএমএল। আবার এইচটিএমএল এর ভিতরে যদি সিএসএস রাখতে চাই, তাহলে এইচটিএমএল থেকে আরেকটু ডান দিকে সরে রাখবো সিএসএস। ঠিক আছে? তো আম, আহসান আহসান হোসেন যেটা বললেন যে আসলে লিঙ্ক অ্যাড করব কিভাবে, লিঙ্ক বলতে যদি আপনি কাস্টম লিঙ্ক অ্যাড করতে চান, যদি আপনি কাস্টম কোনো পারমালিঙ্ক অ্যাড করতে চান, তাহলে আপনার মেনুটা এখান থেকে ক্রিয়েট করতে হবে, যে ইউআরএলটা এখানে দিতে হবে এবং লিঙ্ক টেক্সট এখানে দিতে হবে। আবার যদি আপনি পেজেস গুলা থেকে করতে চান, যে আমার যে পেজ গুলো আছে পেজ গুলো থেকে তো করতে চান, তো সে মনে করেন আপনার অ্যাবাউট আস, এটা কি পরিবর্তন হয়? হোমে পরিবর্তন হয়। মানে হোমে যদি বাই ডিফল্ট আমি হোম পেজটা, যে আমার ওয়েবসাইটে যাওয়ার পরে যে পেজটা, প্রথম পেজ কোন মেনুটা ওপেন হবে, আমার এখানে যাওয়ার পরে কোন মেনুটা ওপেন হবে, যে হোম মেনুটা ওপেন হবে, মানে মূল ওয়েবসাইটে সে মনে করেন আমি দিলাম www.সবুজ.com। ঠিক আছে? এই ডট কমে যাওয়ার পর আমার কোন মেনুটা ওপেন হবে? এটা হোম মেনুটা ওপেন হবে, না অ্যাবাউট মেনুটা ওপেন হবে, না ব্লগ মেনুটা ওপেন হবে? আমি চাইলে হোম সেট করে দিতে পারি, চাইলে অ্যাবাউট সেট করে দিতে পারি, চাইলে ব্লগ সেট করে দিতে, চাইলে কন্টাক্ট সেট করে দিতে পারি। আমার প্রথম মেনুটা এভাবে সিলেক্ট করে দিতে পারি। আবার যখন আমি পোস্ট গুলো করবো, সেই পোস্ট গুলো আপনার কোন মেনুতে যাবে, কোন পেজে যাবে বা কোন মেনুতে যাবে, এই যে মেনু পেজগুলো থেকে মেনু ক্রিয়েট করলাম, তো কোন মেনুতে যাবে, এটা হোমে যাবে, অ্যাবাউটে যাবে, না ব্লগে যাবে? তো যদি আমি যে কোনো মনে করেন আমি হোমে দিলাম, তো হোমে দিলে কিন্তু বাকি লিঙ্ক গুলো আমার স্থির, বা আমার কিছু কিছু পোস্ট এই ক্যাটাগরিতে যাবে, এইচটিএমএল ক্যাটাগরিতে যাবে বা সিএসএস ক্যাটাগরিতে যাবে। তখন আমার এই যে পেজগুলো আছে না, এই যে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে দেখেন, তখন আমার ক্যাটাগরিগুলো অ্যাড করে সেই ক্যাটাগরি এখানে অ্যাড করে দিতে হবে। আমার কোনো লিঙ্ক দিতে হবে না, আমরা ক্যাটাগরি দিলেই আপনি যখন পোস্ট দিবেন, তখন আমরা যখন পোস্ট ক্রিয়েট করবো তখন কিন্তু আমরা ক্যাটাগরি দেখছিলাম, তাই না? ক্যাটাগরি চুজের কাজ আমরা ছিলাম না? ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে চলে যাবে, যে আমাদের ব্লগের মতো যে লিঙ্ক অ্যাড করে দিতে হয় সেটা না।
যে লেভেল দিয়ে, হ্যাঁ, আমি আমার মেনুগুলো কিন্তু আমাকে ক্যাটাগরি অনুযায়ী হতে হবে। আমার যদি ক্যাটাগরি অনুযায়ী মেনু হয় তাহলে মেনুগুলো আমার ক্যাটাগরি অনুযায়ী তৈরি করতে হবে। ঠিক আছে, মেনুগুলো আমার ক্যাটাগরি থেকে তৈরি, তখন পেজ থেকে না, তখন তৈরি করতে হবে ক্যাটাগরি থেকে। ক্লিয়ার? তো এটা আমরা সেটিং করবো, এখন সমস্যা না। আচ্ছা, এখন দেখেন এই যে ম্যানেজ লোকেশন আছে না, এই যে টপ মেনু প্রাইমারি, সোশ্যাল লিঙ্ক প্রাইমারি, ম্যানেজ লোকেশন। আপনার এখানে যদি আপনি যে যে টপ মেনু যেটা আছে ওটা কোথায় দিতে যাচ্ছেন, অ্যাসাইন মেনু, আপনার টপ মেনু, সোশ্যাল লিঙ্ক মেনু, এগুলো কোথায় দিতে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি এখানে যাচ্ছি, এখন আপনার হেডার, হেডার কোনটাকে বোঝাচ্ছে, আমার থিম কাস্টমাইজেশন পরে আসতেছি। এই যে দেখেন, আমার হেডার বলতে কি, এই যে দেখেন এই যে হেডারটা আছে না, দিস ইজ সিম্পল প্রজেক্ট ফর মর্নিং। দেখেন, ইফ ইউ অ্যাড এ ভিডিও দ্য ইমেজ উইল বি ইউজ অ্যাজ এ ফল ব্যাক হোয়াইল দ্য ভিডিও লিডস, আপলোড ইউর ভিডিও ডট এমপি4 ফরম্যাট। মানে এই যে যে ইমেজটা আছে, এই ইমেজটা চাইলে কিন্তু আমরা ভিডিও আকারে দিতে পারি। এখানে ভিডিও, এই থিমে ভিডিওর অপশন আছে, যে এই থিমটা যে আছে এই থিমটা ভিডিওর অপশন আছে। ঠিক আছে, তো আমি চাইলে ফির আবার কি করতে পারি, এই যে ইমেজটা অ্যাড করে দিতে পারি, ইমেজটা চেঞ্জ করতে পারি। এই এখানে যে বাই ডিফল্ট ইমেজটা, আমি ইমেজটা আছে, আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। আমি ভিডিও দিতে পারি, ভিডিও দিতে গেলে আমার ভিডিওটা কি ধরনের হতে হবে দেখেন, দ্য রেজাল্ট থিম ইউর রেকমেন্ডেশন ডাইমেনশন 2000 × 2000 পিক্সেল, মানে 2000 × 1200 পিক্সেল, সরি, 2000 × 1200 পিক্সেল। আমাদের সাধারণত যে ভিডিওগুলো থাকে 1280, 720 বা 1900, 1200, ঠিক এরকম কিন্তু থাকে, 1980 × 1200 এরকম পিকচার গুলো থাকে। তো এখানে একটা ভিডিও দিতে গেলে আমার কত লাগবে, 2000 × 1200 পিক্সেল একটা ভিডিও থাকবে। ভিডিওটা জাস্ট, ভিডিওটা সিলেক্ট করে আমি কি ভিডিও দেখাই দিব। হ্যালো, ভিডিও এখন কই ভাই, ভিডিও কই পাবো এখন। ও, সেটা তো করা যায়, অথবা ইউটিউব ইউআরএল, আমরা ইউটিউব থেকে একটা ভিডিও দিয়ে দিই। কিন্তু ওই রেজুলেশনের ভিডিও এখন 2000 × 1200 পিক্সেল ভিআইডি, দেখি কি আছে। আচ্ছা, এটা দিলাম একটা, কত রেজুলেশনের ভিডিও আছে হোক, লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা পেস্ট করলাম, আমি ইমেজটা হাইড করে দিই। এই যে আমার ভিডিওটা আসছে, ঠিক আছে, আমার এখানে টাইটেল কিন্তু হেডবার ঠিকই আছে। ঠিক আছে, আমার টাইটেল কিন্তু হেডবার ঠিকই আছে। এখন আমি ভিডিও এড করলাম, তাহলে ইমেজ অ্যাড করতে পারি। ক্লিয়ার? সেটা বুঝছেন? আচ্ছা, ওকে। এখন দেখেন এই যে হেডার, আমি চাইলে কিন্তু এই যে কলমের এখানে আইকন থেকে ক্লিক করতে পারি। আবার চাইলে এদিক থেকেও আমি এই যে সাইট আইডেন্টিটি গিয়ে দেখেন, দিস ইজ সিম্পল প্রজেক্ট ফর মর্নিং, আমি কিন্তু লোগো সেট করে নেই, একটা লোগো সেট করে নেই, সিলেক্ট লোগো। আমি গতকাল মনে হয় কিছু কিছু ইমেজ অ্যাড করছিলাম, তো এটাকে লোগো হিসেবে দিয়ে দিই। সাইজ আর নিচ্ছে না, কমতেছে না, যান। এই যে লোগো, আমার এটা হচ্ছে ইমেজ লোগো। ক্লিয়ার? এখন আছে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে কি ট্যাগ লাইন, তাই না?
প্রফেশনাল মার্কেটার। দেখেন এখানে প্রিভিউ কিন্তু সাথে সাথে প্রিভিউ দেখাচ্ছে। আর এখানে কি আছে, আমার ফেভিকন, ফেভিকন গতকাল অ্যাড করছিলাম, পাবলিশ। আমার টাইটেল অ্যাড, হেডিং অ্যাড করতে পারছিলাম, পিছনে ইমেজটা এডিট করতে পারতেছি। তারপর আমার এখানে গেল সাইড আইডেন্টিটি। তারপর আমরা এটা কোন অপশনে আসি বলতে পারেন? আমরা যে ওয়ার্ডপ্রেসের মেনু বার গেলাম, তারপর কোন অপশনে আসলাম, আমরা কিন্তু মোটামুটি যে অপশনটাতে আসছি বা আমাকে ওখানে যে অপশনটাতে নিয়ে আসছে সেটা কিন্তু আমাদের থিম কাস্টমাইজেশনের অপশনটা চলে আসছে। থিম কাস্টমাইজেশনের অপশনটা চলে আসছে। যেমন এখানে দেখেন মেনু, উইডজেট, হোম পেজ সেটিং। এই যে যেমন হোম পেজ সেটিং আছে না, এই যে হোম পেজ সেটিং, আসমল হোসেন মিম দেখতে পাচ্ছেন? এই যে হোম পেজ সেটিং, এই হোম পেজ সেটিংস এর এখানে আপনি স্ট্যাটিক পেজ, ইউর লাস্ট পোস্ট, আমার হোম পেজে কি আসতেছে, লাস্ট পোস্ট। আর যদি এই স্ট্যাটিক পেজে ক্লিক করি, তো নিচে দেখেন তখন আমার এই যে সিলেক্টেড পেজ দেখাচ্ছে। আপনি এই যে পোস্টটা দিবেন সেটা কোন আপনার পোস্টে যাবে। আমি যদি ব্লগ দেই সেখানে ব্লগে যাবে। হোম পেজ আপনার ব্লগটা ওপেন হবে। আমি যদি সরাসরি এই যে প্রজেক্ট 302 ওপেন করি তাহলে আমার ব্লগটা ওপেন হবে, হোম পেজ হবে ব্লগটা। এবং এই যে পোস্ট পেজ, সরি, এটা হোম পেজ ওপেন হবে, আমার হোমটাই ওপেন হোক। হোমে তো আমার কিছু নাই। আমি এটা ইওর লাস্ট পোস্ট না ইওর হোম পেজ ডিসপ্লে, আমার হোম পেজ থাকতেছে। আমার যদি হোমে যদি এটা থাকে তো হোমে থাক, কোনো সমস্যা নাই। আমার পোস্ট পেজ মানে যে পোস্টগুলো আমি করব, যে আর্টিকেলগুলো লিখবো সেগুলো কোথায় যাবে সেগুলো আমি সিলেক্ট করে দিব ব্লক, সেগুলো আমি সিলেক্ট করে দিব ব্লক। তারপর দেন দিব পাবলিশ। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করলাম। আমরা আর একটু ব্যাক করে যাই। তারপর কি আছে আপনার কালার, কালারসের এখানে এই থিমের জন্য আপনার কি কি কালার ব্যবহার হয়, এটা কিন্তু প্রতি থিমের জন্য আলাদা আলাদা কালার ব্যবহার হবে। ঠিক আছে, এটা প্রতি থিমের জন্য আলাদা আলাদা কালার ব্যবহার হবে। এটা ড্রাগ থিম না কাস্টম, কাস্টম থিম করবেন না ড্রাগ থিম করবেন না লাইট থিম করবেন, তো কালারটা এখানে আপনার আছে। অথবা এখানে সিলেক্ট কালার দিতে পারবেন, কাস্টম কালারে ক্লিক করলে সিলেক্ট কালার, তারপর থিমের কোন কালারটি চাচ্ছেন। এটা কি হচ্ছে হেডার টেক্সট কালার, কিসের কালার হচ্ছে হেডার টেক্সট কালার। আবার নিচে ওগুলো তো আরো অপশন থাকার কথা। হেডার টেক্সট কালারটা শুধু পরিবর্তন হচ্ছে এই থিমে। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিমটা চালাচ্ছি না। এটা গেছে হেডার মিডিয়া। হেডার মিডিয়া কি, দ্য থিম ডাজ নট সাপোর্টেড ভিডিও হেডার্স অন দিস পেজ। এখন এই যে হেডার মিডিয়া বলতে এই যে হেডারের এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, অ্যাড নিউ ইমেজ টু আপলোড image from your computer, your theme works best and image match the size of your video will be able to crop your image once uploaded perfect fit. আমি এই যে লেখাটা লিখছি এখানে চাইলে সেটা একটা ইমেজ দিয়ে দিতে পারি, চাইলে একটা ইমেজ দিয়ে দিতে পারি। ক্লিয়ার? আবার মেনু, মেনু তো দেখলাম প্রাইমারি মেনু, সোশ্যাল মেনু আমরা তখন ওখানে ক্রিয়েট করছি। তারপর দেখেন আপনার উইডজেট, উইডজেটও আমরা ফুটারে কি কি উইডজেট নেব, ফুটারে আমার কি কি উইডজেট আছে, বা আবার ফুটার থেকে কি কি উইডজেট আছে, জাস্ট এখান থেকে অ্যাড উইডজেট ক্লিক করলে আমার ঠিক আবার এই যে ওই পেজে নিয়ে যাবে, যে উইডজেট গুলো এখানে শো করাবে। এগুলো আমরা থিম অনুযায়ী আবার নতুন প্লাগইন দিয়ে তখন আবার অনেক কিছু কাজ দেখবো। যা কিছু অ্যাড করছি পাবলিশ করি। আমি ওয়ার্ডপ্রেসটা একটু রিলোড দিয়ে দিই কি অবস্থা। তো এখানে আমার ভিডিও আসছে, ইউটিউবের ভিডিও অ্যাড করে দিয়েছি, ইউটিউবের অপশনগুলো আসছে। তারপর আপনার মেনু বার আসছে, এই দেখেন এখন আমার কি পোস্টগুলো শো করতেছে, এখন পোস্টগুলো শো করতেছে আমার। পোস্টগুলো কোথায় গিয়ে আছে, আমার এই প্রজেক্টে আমার আছে হোপ প্রজেক্ট আছে ব্লগে, আমার পোস্টগুলো আছে ব্লগে। ক্লিয়ার? এখন দেখেন আমার অ্যাপিয়ার থিম এডিটরে আমরা না যাই, এখন আসেন প্লাগইন।
এই প্লাগ ইন অপশনে আসেন। আপনাদের তো বিরোধী দিলাম নাকি? বিরোধী লাগবে না, ঘুমান। 1 মিনিট দাঁড়ান, আমি শুধু একটু ফোন করে নেই। এখন দেখেন, আমাদের প্লাগ ইনে আসছিলাম তাই না? তো এই প্লাগ ইনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোনো থিমের আমি যে কোনো অপশনের কাজ করতে যাব, মূলত এই প্লাগ ইন ওয়ার্ডপ্রেসের যে কোনো কাজ করতে গেলে আমাকে এই প্লাগ ইন ধরেই করতে হয়। আর প্লাগ ইন হচ্ছে মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেসের জন্য। আপনি যে কোনো কাজের জন্যই যান বা যেটাই করতে যান না কেন, আপনাকে প্লাগ ইন ইউজ করে করতে হয়। এই মূলত প্লাগ ইনের জন্যই এই ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি পপুলার। আমরা যেমন ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেস সকেটে ডাউনলোড করছিলাম না? এই যে ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে ডাউনলোড করছিলাম, মূলত এখানে দেখেন একটা প্লাগইন নামে একটা মেনু আছে। এই প্লাগইনে যদি ক্লিক করি, তো নিচে দেখেন এই যে প্লাগইনে দেখেন আমি ওয়ার্ডপ্রেস.ওআরজি থেকে এর আগের দিন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করছিলাম। তো এখানে দেখেন এই যে প্লাগইন গুলো দেখতে পাচ্ছেন। আপনি যদি মনে করেন একটা পোস্টের জন্য সোশ্যাল শেয়ার বা কন্টাক্ট ফর্ম বা সাইন আপ ফর্ম বা লগ ইন ফর্ম, তারপর আপনার পেমেন্ট সিস্টেম বা এসিওর জন্য কিছু প্লাগইন আছে। এসিওর জন্য আমার কি কাজ করতে হবে, এসিওর জন্য কিছু প্লাগইন আছে। যে একটা পোস্টকে আমি পোস্ট পাবলিশ করব, সেই পোস্টটা এসিও করার জন্য কি কি দিলে আমার পোস্ট ডিসক্রিপশন, পোস্ট মেটা ডিসক্রিপশন, পোস্ট টাইটেলটা আমার কতটা ভ্যালুয়েবল বা টাইটেলটা লং হচ্ছে নাকি শর্ট হচ্ছে, তারপর ডিসক্রিপশনটা কত বড় হচ্ছে না ছোট হচ্ছে, এগুলোর জন্য আমাদের এই প্লাগইন গুলো মূলত ব্যবহার করতে হয়। তো তবে এই প্লাগইন গুলোর জন্য আমাদের যেমন এই যে কিছুক্ষণ আগে আমরা মেনু ক্রিয়েট করলাম, হোম, তারপর অ্যাবাউট আস, এই যে মেনুগুলো ক্রিয়েট করলাম, মূলত এই প্লাগইন দিয়েও আমাদের এই মেনুগুলো ক্রিয়েট করা যায়। আমরা যদি আলাদা কোনো প্লাগইন ব্যবহার করে মেনুগুলো ক্রিয়েট করি, তাহলে আমরা আরো নিজেদের মতো করে সুন্দর করে ওই মেনুটাকে ডিজাইন করতে পারবো। কেননা কারণ আমরা একটা পেজ প্রথমে তৈরি করতে হচ্ছে। পেজটাকে আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে একটা পোস্ট করা যায়, এই পোস্টে যে যে ডিজাইন করা যায় শুধু ওগুলোর মধ্যে সীমাবদ্ধ। এগুলা ছাড়াও আমরা উম, এগুলা ছাড়াও আমরা কিন্তু আর অনেক কিছু ডিজাইন করতে পারি। এই আলাদা কিছু ডিজাইন করতে গেলে আমাদের এই প্লাগইন ব্যবহার করতে হবে। এরকম অনেক প্লাগইন ব্যবহার আছে। সে মনে করেন আপনি এই যে কিছুক্ষণ আগে সোশ্যাল শেয়ার প্লাগইনের কথা বললো উনি, এই সোশ্যাল শেয়ার প্লাগইন যেমন গতকালকে আমরা স্যান বার্নটো একটা থিম এড করছিলাম, সেটা থিমটাতে আমার মাস্ট বি নিডেড ছিল কি আপনার প্লাগইন ইনস্টল করার জন্য, যেমন কন্টাক্ট ফর্ম, পেজ এলিমেন্টর, এই ধরনের কিছু আমার প্লাগইন ইউজ করা বাধ্যতামূলক ছিল। এলিমেন্টর পেজ বিল্ডার আর কি, পেজ এলিমেন্টর না, এলিমেন্টর পেজ বিল্ডার। মূলত প্লাগইনের কাজটা তাহলে হচ্ছে কি, আমরা যে কোনো ফাংশনালি কাজ করতে যাই না কেন, আমাদেরকে এই প্লাগইনটা ব্যবহার করতে হবে। তো প্লাগইন বাই ডিফল্ট যখন আমরা থিম ইনস্টল দেই, যেগুলো ফ্রি থিম বা আপনার প্রিমিয়াম থিম যখন ইনস্টল করি, তখন কিন্তু আমাদের এই ফ্রি থিম এবং প্রিমিয়াম থিমের সাথে কিছু কিছু প্লাগইন অটোমেটিক দেয়া থাকে। বিশেষ করে যখন আমরা কোনো প্রিমিয়াম থিম অ্যাড করব, প্রিমিয়াম থিমের সাথে কিন্তু যে যে আপনার প্লাগইন গুলো দরকার, ঠিক সব প্লাগইনেই থাকে, সব প্লাগইনেই ওখানে থাকে। তো আর বায়ার ক্লায়েন্টের যখন কাজ করব, যে প্রিমিয়াম থিম যে আমি ইউজ করব, যে প্রিমিয়াম থিম যেখানে আমি ব্যবহার করব, সে প্রিমিয়াম থিমটা কে কিনে দিবে, আমি কিনবো না বায়ার কিনবে, সেটা আমি গতকালকে বলছিলাম যে এটা বায়ার কিনে দিবে আপনাকে। জাস্ট আপনি ইনস্টল করে সেটাকে সেটিংস করে দিবেন। এবং ওই থিমের সাথে কি কি প্লাগইন দরকার, যেমন আপনি যদি একটা পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে যান, তো সেক্ষেত্রে তো আপনার কি বলে ই কমার্সের জন্য যে প্রোডাক্ট লিস্টিং করতে হয় বা ই কমার্সের জন্য প্রোডাক্ট লিস্টিং করতে হয়, সেটা তো আর দরকার নাই। ওই ধরনের প্লাগইন তো আপনার দরকার নাই। আপনার তখন দরকার আছে কি, যে কন্টাক্ট ফর্মের দরকার আছে, সাইন আপ ফর্মের দরকার আছে, তারপর আপনার সোশ্যাল শেয়ারের দরকার আছে। ঠিক তখন এই ধরনের প্লাগইন গুলো ব্যবহার করতে হয়। তো বাই ডিফল্ট এখানে দেখেন 3টা প্লাগইন দেওয়া আছে। এটা যে এক্সিমার, আপনার ব্লগার ইম্পোর্টার। এই যে ব্লগার ইম্পোর্টার, আমরা কিছুক্ষণ আগে এই যে ব্লগের কোড গুলা যে এই টেমপ্লেটের জন্য নিয়ে আসলাম বা কন্টেন্ট গুলো যে নিয়ে আসলাম, মূলত তখন কিন্তু আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হয়েছে, তাছাড়া কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম না।
ঠিক একটা ইম্পোর্ট করার জন্য ঠিক যেরকম যেরকম আমাদের প্লাগইন দরকার বা আমাদের ফাংশনালি কাজ করার জন্য ঠিক যেরকম প্লাগইন দরকার আমরা এখানে সার্চ করলেই পাবো। ঠিক যেমন আমরা থিমসের ক্ষেত্রে সার্চ করছিলাম বা অ্যাড নিউ করছিলাম। তো প্লাগইন অ্যাড এবং অপশনের বিষয়টা বলি। যেমন এখানে বাই ডিফল্ট এটা এবং এটা দেওয়া ছিল আগে থেকেই, আমরা এটা নতুন অ্যাড করছিলাম। তো আমাদের এটার খুব একটা যে কাজ সেটা নাই, তো চাইলে আমরা এটা ডিলিট করে দিতে পারি অথবা রাখলেও সমস্যা নেই। রাখলে আমার কি হবে, বাই ডিফল্ট আমরা এগুলোর কাজ করতেছি না, বাট জায়গা ধরে আছে, আমরা জাস্ট জায়গা ধরে আছে। তো জায়গাটা আমার অযথা এরা ধরে থাকবে কেন, আমি চাইলে এদেরকে ডিলিট করে দিতে পারি। তো এখানে চাইলেও আপনি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, অথবা সিলেক্ট করে এই যে এখান থেকে আপনি এই যে ডিলিট, যতগুলো যদি সিলেক্ট করে ডিলিট করতে চান জাস্ট অ্যাপ্লাই করলে বাকিগুলা ডিলিট হয়ে যাবে। আমার থিমগুলো ডিলিট হয়ে গেল, প্লাগইন গুলা। তো নতুন প্লাগইন অ্যাড করার জন্য আমরা যেমন এখানে একটা সার্চ দেখতে পাচ্ছি, সার্চটা হচ্ছে ইনস্টল প্লাগইন। আমি যে প্লাগইনের মূলত একটা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে গেলে, পেজ তৈরি করতে গেলে, ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের যে প্লাগইনটা দরকার হয়, আমি সেই প্লাগইনটা ইনস্টল দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি চাইলে অ্যাড নিউ, থিমেও আমরা যেমন থিমে ক্লিক করে অ্যাড নিউ করছিলাম, ঠিক এখানেও অ্যাড নিউ এ যাওয়ার পরে দেখেন থিমে যেমন আমাদের এরকম থিমগুলো শো করছিল, ঠিক এখানে প্লাগইনেও শো করছে। তো আপনি এখান থেকে চাইলে সার্চ করে নিতে পারেন। তো এখানে আবার দেখছে প্লাগইন এক্সিস্টেন্ট এক্সটেন্ড ফাংশনালি অফ ওয়ার্ডপ্রেস, ইউ মে অটোমেটিক্যালি ইনস্টল প্লাগইন ফ্রম ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাইরেক্টরি। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাইরেক্টরি কোনটা, এই যে দেখতে পাচ্ছেন wordpress.org প্লাগইন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি, প্লাগইন ডাইরেক্টরি। এটা তো ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাইরেক্টরি। এখান থেকে আপনার আপলোড এ প্লাগইন জিপ ফরম্যাট ক্লিকিং দ্য বাটন অন দা টপ অফ দ্য পেজ। আচ্ছা, এই যে টপ অফ দ্য পেজ গুলো আপলোড প্লাগইন বাটন দেখতে পাচ্ছি, এটাকে ক্লিক করতে বলছে। আমি একটা প্লাগইন অ্যাড করি, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে সার্চ করলাম, দেখি এটা এখানে আসে কিনা। এই দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এই আপনার প্লাগইনটা একটা ওয়েবসাইটের পেজ তৈরি করার জন্য খুবই পপুলার বা খুবই জনপ্রিয়। বা আপনি যদি পেজ বিল্ডারে চান যে নতুন নতুন পেজ তৈরি করবেন এবং নতুন নতুন ডিজাইন করবেন, তো এই নতুন নতুন ডিজাইন করার জন্য আপনার কি বলে আহ, এরকম অনেক এক্সটেনশন আছে। তো দেখেন এখানে আছে কি এইচটি মেটা, এটা লাস্ট আপডেট কিরকম, 2 মান্থ এগো। আগে এটা দেখে নেবেন যে আপডেট, এরা এই প্লাগইনটা আপডেট করতেছে কিনা। যখন দেখবেন যে 1 ইয়ার এগো, 2 ইয়ার এগো বা 6 মান্থ এগো, তার মানে বুঝে নিবেন যে ওই প্লাগইনের কাজ এখন মানুষ খুব কমই করে। তারপর রেটিংস দেখবেন যে আসলে এগুলা কিরকম ব্যবহার করে, রেটিংস কিরকম। যেমন এখানে দেখেন 60,000+ অ্যাক্টিভ ইনস্টলেশন, 60,000+ অ্যাক্টিভ করছে। আবার এখানে দেখেন এদের রেটিংসটা দেখেন, রেটিংস মাত্র 60,000 ইউজারের মধ্যে 27 জন। আর এখানে ইউজ করে কতগুলো, 5+ মিলিয়ন, মানে 5 মিলিয়নেরও বেশি, 5 মিলিয়নেরও বেশি। এবং এটার আপডেট দেখেন মাত্র 5 ডেজ এগো লাস্ট আপডেটেড। তার মানে এরা কি সবসময় আপডেট করে। এবং এদের একটা ফ্রি ভার্সন আছে এবং পেড ভার্সন আছে। এই এলিমেন্টরের আপনার ফ্রি ভার্সন আছে এবং পেড ভার্সন আছে। এই প্লাগইন গুলো আমাদেরকে ঠিক থিমের মতোই ফ্রি এবং পেড দুটাই আছে। তো ফ্রিতে আমরা কিছু কিছু সুবিধা পাবো না, আবার পেইডে গেলে সকল সুবিধা পাবো। ঠিক আছে। তো আহ, তো আমাদের প্লাগইন ইনস্টল করে যাবে সার্চ দিব এবং প্লাগইনের সম্পর্কে জানবো। যারপর ঠিক থিমের মধ্যে ইনস্টল নামে ক্লিক করলে এখান থেকে ইনস্টল হয়ে যাবে। দেখি কতক্ষণ সময় নিচ্ছে, এটা ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। আবার যদি আপনি এখান থেকে ইনস্টল করতে না পারেন, ঠিক আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সার্চ দেন, এখানেও সার্চ দেন। মূলত এই সার্চ পেজটা এখানে আসতেছে। এখানে আমরা যে পেজটা আছে ওয়ার্ডপ্রেসের, এই পেজটা আছে, এই পেজটা যেটা আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। লেখার ইচ্ছা করে না, আমি এটা এখানে সার্চ করলাম, সার্চ। এই যে এলিমেন্টের পেজগুলো আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাটার ভিতরে যাবো, ডাউনলোড।
দেখেন এখানে 5 MB ডাউনলোড হইতে কিন্তু অনেকটা সময় নিচ্ছে। আর আমাদের এখানে এখানে যদি আমরা ডাউনলোড করি, দেখেন এখানে যে ডাউনলোড করলাম, ডাউনলোড কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে ইনস্টল হইতে আমার বেশি সময় লাগবে না, কারণ ওটা অটোমেটিক আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাউনলোড হচ্ছে, তারপর ইনস্টলেশন হচ্ছে। তো দিয়ে দিছি, দেখি। আমি আপলোডে দিয়ে দিই। জাস্ট থিমের মতোই আমি আপলোড প্লাগইনে ক্লিক করব, ব্রাউজ, ঠিক ওই যে ফাইলটা ডাউনলোড করলাম জিপ ফাইলটি, ঠিক জিপ ফাইলটাই আপডেট দিব, আপলোড দিব। আপলোড দেওয়ার পর ইনস্টল। আমি এই যে এটাতে আপডেট ফেল দিচ্ছি, আপডেট দিছিলাম, ওটার জন্য দেখাচ্ছিল লিভ দ্য পেজ। আনপ্যাকিং দ্য প্যাকেজ। এখানে প্লাগ ইন ইনস্টল দেওয়ার পরে পরে কিন্তু আমার এই সাইড বারে আরো অনেকগুলো অপশন চলে আসবে। আমার আপডেট থিমেও যদি আমি থিম চেঞ্জ করি, তো থিমের সাথে সাথেও আমার কিন্তু এই অপশনগুলো কিছু কিছু অপশন চেঞ্জ হয়ে যাবে। যেমন আমার ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, এখানে যেগুলো মূলত থাকবেই, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো থাকবেই, এগুলো বাদেও আমার থিমের সাথে সাথে আরো নতুন কিছু কিছু প্লাগইন, কিছু কিছু অপশন অ্যাড হয়ে যাবে। মানে যখন আমাদের কিছু প্লাগইন অ্যাড করা থাকবে, প্লাগইনের অপশনটা মূলত এখানে চলে আসবে। তখন আমার ওই অপশনটা ধরে প্লাগইনের কাজ করতে হবে। আমার প্লাগইনটা কিন্তু ইনস্টলড হয়ে গেল, প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। আমি অ্যাক্টিভ প্লাগইনে দেই, তখন দেখবেন এখানে একটা অপশন চলে আসবে। অপশন আসে, চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখেন এলিমেন্টর, এলিমেন্টরের একটা অপশন চলে আসছে আলাদা, তাই না? আচ্ছা, এখন আমরা প্লাগইন অপশনটা কোথায় কোথায় পাবো? এই যে প্লাগইন অপশন কিন্তু আছে আমার, ইনস্টল প্লাগইন। তো দেখেন এই যে আমার এলিমেন্টর, এই যে গো প্রো লেখা আছে না, গো প্রো মানে হচ্ছে এদের পেইড ভার্সন। দেখেন এই যে এলিমেন্টরের, এটা elementor.com, এদের আপনার একটা কি বলে ওয়েব পেজ। এদের আমরা চাইলে প্রাইজিংটা দেখে নিতে পারি, যে প্রাইজিং দেখেন আমরা ফ্রিতে কি করবো, ড্রাগ অ্যান্ড ড্রপ এডিটর, রেসপন্সিভ এডিটিং, 40+ বেসিক উইডজেট, 30+ বেসিক টেমপ্লেট। এখান থেকে আমি টেমপ্লেটও পাবো, মানে একটা পেজ বিল্ডের জন্য, একটা পেজ তৈরি করার জন্য যে টেমপ্লেট গুলো দরকার সেটা পাবো। 40-এর বেসিক উইডজেট, এই যে কিছুক্ষণ আগে আমরা যেমন দেখলাম যে উইডজেট বাই ডিফল্ট যেগুলো আছে, এই ডিফল্ট যেমন আমরা সোশ্যাল শেয়ারের কি বলে আপনার উইডজেটটা খুঁজতেছি, সেটা পাচ্ছিলাম না। বাট এখানে তার থেকেও বেশি উইডজেট দেওয়া আছে। রেসপন্সিভ এডিটিং, আমরা যে এডিট গুলো করবো বা ড্রাগ এন্ড ড্রপ করবো, সেগুলো অবশ্যই রেসপন্সিভ হবে। এটা 0 ফর এনি নাম্বার অফ ওয়েবসাইট, মানে আমি যে কোনো ধরনের বা যে কোনো সংখ্যক ওয়েবসাইটে এটা অ্যাড করতে পারবো। একবার দেখেন, পার্সোনাল, এটা ফ্রি, এটা প্যাকেজের নাম পার্সোনাল, এটা প্লাস, এটা এক্সপার্ট। এই যে ফাইবারের প্যাকেজ গুলো দেই, আমরা ঠিক এরকম প্যাকেজের নাম দিতে পারি, পার্সোনাল প্লাস এক্সপার্ট। তো এখানে দেখেন আমাদের ফর ওয়ান সাইট, মানে একটা সাইটের জন্য 50টা আপনার উইডজেট, 300+ টেমপ্লেট, 10+ ফুল ওয়েবসাইট টেমপ্লেট কিট, থিম বিল্ডার, মানে আপনার এক্সট্রা কোনো থিমও চুজ করতে হবে না। আপনি এই থিমেই, এই এলিমেন্ট দিয়েই থিম বিল্ডার করতে পারবেন। ই কমার্স বিল্ডার, মানে ই কমার্স বলতে আমাদের ই কমার্স বলি, ই কমার্সের প্রোডাক্ট আপলোডের জন্য ই কমার্স বিল্ডার প্লাগইন দরকার হয়, সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। সাপোর্টেড ফর 1 ইয়ার, আপডেটেড ফর 1 ইয়ার। এটা 1 বছর পার ইয়ার। দেখেন $49 পার ইয়ার। তার মানে চিন্তা করেন, এই প্লাগইনটা $49 পার ইয়ার, অনলি মাত্র একটা সাইটের জন্য। তার মানে একটা সাইট তৈরি করতে গেলে একজন ক্লায়েন্টের কিরকম পরিমাণ খরচ হয়। আপনি কাজ করে দিচ্ছেন, আপনাকে পেমেন্ট করতেছে, ওনার থিম কিনতে হচ্ছে, সেখানে পেমেন্ট করতে হচ্ছে, ডোমেন হোস্টিং কিনতেছে, সেখানে পেমেন্ট করতে হচ্ছে। তারপর থিম কেনার পরেও যদি আপনার কিছু এলিমেন্টর দরকার হয় বা কিছু প্লাগইন দরকার হয়, সে প্লাগইনটাও তাকে কিনতে হচ্ছে। একটা বিজনেস শুরু করতে গেলে
সেজন্য আগে সবকিছু চিন্তা ভাবনা করে শুরু করতে হয় যে আমার এতগুলো ইনভেস্ট আছে কিনা, এতগুলো আমি ইনভেস্ট করতে পারবো কিনা, বা এরকম আমি টাইম দিতে পারবো কিনা। এটা হচ্ছে 3টে সাইটের জন্য, এটা হচ্ছে 1000 ওয়েবসাইটের জন্য $200। প্লাস আপনার সার্ভিস গুলো প্রায় সেম, শুধু প্রাইস গুলো বেশি। এবং 3টে সাইট, এই যে প্যাকেজ গুলো এখানে দিচ্ছে ফাইবারে গিগের যে প্রাইস গুলো আপনারা লিখেন, একটা সাইটের জন্য কত, $50। তাহলে 2টা সাইটের জন্য ওনার কত হওয়া উচিত ছিল, 100। আমার কথা আমার কথা কি শুনতে পাচ্ছেন? 2টা সাইটের জন্য $100 ছিল, কিন্তু উনি কয়টা দিছে তখন, 3 সাইট। কত ডলার দিছে, 99। কিন্তু কি এখানে যে সার্ভিস গুলো দিছে একই সার্ভিস দিয়ে দেখেন, একই সার্ভিস। কোনো সার্ভিসের চেঞ্জ পরিবর্তন আছে, কোনো কিন্তু পরিবর্তন নাই। তারপর দিচ্ছে কি 1000 ওয়েবসাইট। তো এটা আপনার একটা ওয়েবসাইট যদি 50 হয়, তাহলে 1000 ওয়েবসাইটের জন্য কত ডলার হওয়া উচিত ছিল, কত ডলার হওয়া উচিত ছিল, 5000, 5000। আমি 50 ধরে নিলাম, 49 বাদ দেন, 50 ধরে নিলাম, কত ছিল, 5000। হ্যাঁ, কত ডলার হবে, 5000 না কত? এটা হিসাব করতে তেমন সময় লাগে, আমি তো হিসাব করলাম 5000। আমার হিসাবে গোলমাল আছে। আপনারা যেহেতু সবাই বলতেছেন 50,000, তাহলে ঠিকই আছে। দেখেন এই যে প্রাইজিং অপশনটা উনি দিচ্ছে, ইনারা দিচ্ছে যে পেজ এলিমেন্টর প্লাগইন যে প্রাইজিং গুলো দিচ্ছে। ঠিক দেখেন, একটা প্রাইজিং সেকশনের জন্য, প্রাইজিং ক্রিয়েট করার জন্য, এই যে প্যাকেজ গুলো ক্রিয়েট করছে, এইগুলোর জন্য একটু বুদ্ধি খাটাইতে হয়। ঠিক আছে, সার্ভিস গুলো কিন্তু সব একই। ঠিক আছে, তো এটার কাজ আমরা পরে দেখবো। আমরা এলিমেন্টরটার কাজ পরে দেখবো। জাস্ট আমরা ইনস্টল দিয়ে নিলাম এবং ওটার সাথে একটু পরিচিত হয়ে নিলাম। এই এলিমেন্টরে দেখেন, আমি যখন এই এলিমেন্টরে ইনস্টল করলাম, তখন দেখেন এই এলিমেন্টরে যখন ক্লিক করবো, দেখেন এখানে সেটিংস আছে, রোল ম্যানেজার আছে, টুলস আছে, সিস্টেম ইনফো, গেটিং স্টার্ট, গেট হেল্প, কাস্টম ফন্টস, কাস্টম আইকন। এখান থেকে আমি কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবো। এলিমেন্টরে আবার সেটিং আছে, তো এটা আমরা আগামী ক্লাসে দেখবো, কারণ এটা ক্লাস করতে আমাদের 2-3 দিন যাবে এই এলিমেন্টরে ক্লাস করতেই। ক্লিয়ার? এরকম আলাদা আলাদা, যেমন সোশ্যাল শেয়ার, যেমন আমার এখানে বর্তমান যে ওয়েবসাইটটা আমি যেটা তৈরি করতেছি বা যেটা আমি এডিট করতেছি, যে থিমটা দিয়ে করি না কেন, এখানে যেমন আমার সোশ্যাল শেয়ারে কোনো প্লাগইন নাই। সোশ্যাল শেয়ারে কোনো প্লাগইন আছে, এটা তো আমরা লিঙ্ক গুলো অ্যাড করছিলাম, বাট সোশ্যাল শেয়ারে কোনো প্লাগইন আছে আমার? সোশ্যাল শেয়ারে কিন্তু কোনো প্লাগইন বর্তমানে নেই। তো তাহলে আমরা কি একটা সোশ্যাল শেয়ারে প্লাগইন অ্যাড করি। ঠিক, আমি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারি, অথবা এই যে তাদের এখানে আছে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি। ILSARE। আপনারা কিন্তু একই কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, অনেক অনেক ধরনের প্লাগইন পাবেন। তো প্লাগইনটার সম্পর্কে আগে ভালো করে জেনে শুনে তারপরে এটাকে ইউজ করবেন। যেটা ফ্রি কি কি সুবিধা আছে, আপনার পেড কি কি সুবিধা আছে, ঠিক এগুলা দেখে শুনে তারপরে ইনস্টল করবেন। যেমন এটা সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন, সোশ্যাল শেয়ারিং আইকনও আছে, বাটনও আছে। ঠিক আছে, এবং এটা আমরা যেটা ওয়ার্ডপ্রেসের ভার্সন ইউজ করতেছি, সেটা কত ভার্সন, বর্তমান ওয়ার্ডপ্রেসের 5.7। তো ওটা আপনার ক্লিয়ার ভার্সন। জি, আমরা বর্তমান ভার্সন করতেছি এই যে 5.53, এই ভার্সনটা হচ্ছে লাস্ট আপডেট ওয়ার্ডপ্রেসের। দেখেন এখানে সোশ্যাল শেয়ার অনেক প্রকার আইকন আছে, তাইলে আপনি এর ভিতরে আবার ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন যে এটা কিভাবে ইউজ করে, কিভাবে কাজ করে। ঠিক যেমন এখানে দেখেন, পিক আপ ফ্রম 16 ডিফারেন্ট ডিজাইন, গিভ সেভার অ্যাকশন, আপনার ডিসাইড টু গিভ ইউর সোশ্যাল মিডিয়া আইকন অ্যান্ড অ্যানিমেশন, সবকিছুই কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন যে এলিমেন্টটা আসলে কিরকম কি। যেমন এখানে ধরুন, সোশ্যাল মিডিয়া প্লাগ ইন ভেরি ইজি টু ইউজ,
in the text from throughout the link. Step 1. Choose the which social media icon you want to display. Define what action your social media icon should platform. এটা আমরা দেখে নিই, এখানে বলে দিতে আমরা দেখে নিই। দাঁড়ান, আমরা ব্যাক করি। আরো এটা ইউজ করে কতজন? 200 প্লাস না 2 লাখ প্লাস। এটা করে কত? 60,000 প্লাস। হয় বলে এটা বেশি মনে করিয়েন না, এটা শূন্য কম আছে একটা, এখানে শূন্য একটা বেশি আছে। নিচের গুলো দেখেন 1,40,000। এবং শুধু এই ইউজার গুলোকে দেখবেন না, রেটিং গুলোও দেখবেন যে আসলে এটা রেটিং কিরকম। যেমন এটারও রেটিং ইউজার ইউজার ফ্রেন্ডলি মেবি, যেগুলো আপনার ভালো রেটিং এবং আপনার কি বলে সকল যে সুবিধাটা আপনি চাচ্ছেন সেখানে পেয়ে গেছেন, সমস্যা নাই। এটা চাইলে পরে আপনি কি বলে ইনস্টল করে পরে আবার ডিলিট করে দিয়ে আর নতুন আইকন অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে সব থিমে সাপোর্ট নেয় কিনা এটা হচ্ছে কথা। ঠিক আছে, কিছু কিছু প্লাগইন সব থিমে সাপোর্ট নেয় না। আচ্ছা, ডাউনলোড করলাম, সেভ ফাইল করলাম। এটা এখন ওয়ার্ডপ্রেসে গেলাম, দেখি কতক্ষণ ডাউনলোড হয়। দেখেন এটা 9.6 MB, তাই না? আমার কিন্তু এখানে 8 MBর উপরে এটা ফিক্স করতে চাইছিলাম, কমে তো নেই, মনে তো নেই। হ্যাঁ, এলিমেন্টর পেজ বিল্ডার। হ্যাঁ, ওরা ওদিকে ডাউনলোড হোক, আমরা এদিকে একটু কাজ করে নেই। কোথায় কাজ করতেছি আমি? প্রজেক্ট 302 না, WP config। ডাউনলোড হয়েছে কি আমাদের? হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। আমরা অ্যাড নিউ করি, আপলোড প্লাগইন। এই যে দেখেন, আমাদেরকে এটা কেন দেখাচ্ছে? গতকাল যেটা দেখাচ্ছিল পোস্ট কন্টেন্ট এত, কালকে এই অপশনটাকে দেখাইছিল কি? দেখাইছিল কালকে এই যে ডিপ 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 কি কি ডিপারিকেটেড, এই অপশনটা দেখায়নি কালকে, এটা আজকে দেখাই দিলে কি কারণে জানেন? কারণ ওই যে আমি বলে দিলাম যে আমার কি ভুল হচ্ছে সেটা আমাকে শো করাও। ওই যে হ্যাঁ, ফাইল সাইজটা 8 MBর বেশি হয়েছে, সেজন্য এটা নিচ্ছে না। তো এখানে দেখাই দিচ্ছে যে ডিপারচার কনভার্সেন্সি জ্যাম্প এসটিডক প্রজেক্ট 302 WP কন্টেন্ট প্লাগইন ব্লগার ইম্পোর্টার পিএসপি অনলাইন 44। এই যে ব্লগার ইম্পোর্টার ডট পিএসপি এই ফাইলটা আছে, এই ব্লগার ইম্পোর্টার লাইনে 44 নাম্বার লাইনে আমার ভুল আছে। এই যে আমি কোডটা কিছুক্ষণ আগে এডিট করলাম, সেটা ভুল আছে কত নাম্বার লাইনে? 44 নাম্বার লাইনে ভুল আছে। আমি এই প্যাকেজটাকে আনপ্যাক করি, ডাউনলোড আনলিমিটেড সোশ্যাল শেয়ার। কোথায় বা গেল? এসটিডক প্রজেক্ট 302 WP কন্টেন্ট প্লাগইন।
এটা দেওয়াতে শুধু ওটা নিচ্ছে না। গ্লোবাল ইম্পোর্টার পিএইচপি লাইন নাম্বার 44। হাজার 24 এখানে দেওয়াই আছে। সাইজ অফ দ্য ইমেজ ডাউনলোড স্ট্রিং। টার্ন অফ দ্য পোস্ট ইনটেক এনেবল পোস্ট। এখন আরেকবার ট্রাই করি তো। যা ওভাবে না হয় আমরা এইভাবে ট্রাই করি। পিএইচপি শিখেন এখন। এই যে সোশ্যাল মিডিয়া এন্ড শেয়ার, এটা আসছে ঠিক আছে। আমি অ্যাক্টিভ করে দেখি দেখি এটা কাজ হচ্ছে কিনা। দেখেন এটা ট্রু দেওয়াতে আমার এটা সবসময় দেখাচ্ছে, আনট্যাগ হচ্ছে। আমরা ফলস করে দিই ফাইলটা। অ্যাক্টিভ করছেন? না, এই যে ফলস করে দিলাম, এখন আর লেখাটা দেখাইবে না। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে দেখেন এখন আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আইকন, এদেরও প্রিমিয়াম ভার্সন আছে। প্রথমে এরা কিছুই বলে না, ফ্রি না প্রিমিয়াম। এখন তারা কে বলতেছে যে প্রিমিয়াম কিনেন। তো সমস্যা নেই, আমাদের প্রিমিয়াম কিনতে হবে না। আমরা এখান থেকেই এই এলিমেন্টরের মাধ্যমে, সরি, এই প্লাগইনের মাধ্যমে আমাদের যেগুলো দরকার, যেমন আমাদের জেনারেলি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো হলেই হয়, এগুলো আমরা ফ্রি পাবো মেবি, সমস্যা নেই। আমার প্রিমিয়ামের প্যাকেজটা দেখে দেখি। আমি প্লাগইনটা ইউজ করিনি কখনো। $1 দাম, আমার টাকা চাই। এই যে দেখেন মেনি প্ল্যাটফর্ম, এটা দরকার না, এগুলো দরকার না, এগুলো দরকার, সবগুলাই ওদের আছে। আচ্ছা, আমরা এটা অ্যাক্টিভ করতে থাকে, দেখেন যত প্লাগ ইন অ্যাড করতেছি তত কিন্তু আমাদের অপশন বাড়তেছে। যেমন এলিমেন্টের অপশনটা আসছে, এখন সোশ্যাল মিডিয়া আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আইকন প্লাগ ইনটা আসছে। ক্লিয়ার? তো আমরা এটা যখন কিভাবে কাজ করে, কাজগুলো আমরা পরে দেখতেছি, কারণ এগুলো কাজ, এক একটা প্লাগ ইনের কাজ করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে। তো প্লাগ ইন, এই প্লাগ ইন সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছেন। ইনস্টলেশনের ধাপগুলা, এটা আসলে মূলত আমাদের এই যে লোকাল হোস্টের ক্ষেত্রে, এই লোকাল হোস্টের ক্ষেত্রে আমাদের যদি কোনো ফাইল আপলোড না হয় বা আপলোড আমরা না করি, বা আপলোড আমাদের এডিএম এর মধ্যে আপলোড নিচ্ছে না, তখন আমরা কি করব, যে জাস্ট ওই আপনার প্লাগইনটা ডাউনলোড করব, ডাউনলোড করে সেটাকে আনজিপ করব,
আনজিপ করার পরে যে ফোল্ডারটা আমরা পাবো, ঠিক ওই ফোল্ডারটা আমরা কোথায় নিয়ে দিব, একবারে আমাদের যে জ্যাম ফোল্ডারটা আছে ওই জ্যাম ফোল্ডারে গিয়ে আমাদের ডাব্লুপি কন্টেন্টে গিয়ে, সরি, জ্যাম ফোল্ডারের ভিতর এইচটি ডক্স এর ভিতরে ডাব্লুপি কন্টেন্ট, এবং ডাব্লুপি কন্টেন্টের ভিতরে আপনি একটা ফোল্ডার পাবেন প্লাগইন, ওই প্লাগইনের ভিতরে সেটা পেস্ট করে দিবেন। যেমন আমি যেটা করলাম দেখেন, আমি কোথায় আছি, জ্যাম, এইচটি ডক্স, প্রজেক্ট, ডাব্লুপি কন্টেন্ট, প্লাগইন, এখানে আসে আমি এই যে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আইকন, সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম। এটা পাইছি কোথায়, এই যে ডাউনলোড করছি, এই যে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আইকন, আমি এটাকে ডাউনলোড করার পরে আনজিপ করছি। আনজিপ করার পরে এই যে আনজিপ ফোল্ডারটা আমার কোথায় আছে, এই যে নিচে আছে, আনজিপ করছি। এটা জাস্ট কপি করে আমি এই ফোল্ডারে, কোথায় গেল, আমি এই ফোল্ডারে এখান থেকে পেস্ট করে দিয়েছি। জাস্ট পেস্ট করে দেওয়ার পরে আমার প্লাগইনে গিয়ে জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দিছি। ক্লিয়ার? হ্যাঁ, 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 যখন আমরা এখান থেকে ইনস্টল করি তখন ওটা অটোমেটিক সেটআপ হয়। যেমন এলিমেন্টর, আমরা কি এলিমেন্টরের জন্য এখানে ফোল্ডারে গেছিলাম, দেখেন নিয়ে গেলাম কেন, কারণ এটা আমার ওই সার্ভারের জন্য, আমার লোকাল হোস্ট সার্ভারে আমাকে সরাসরি 8 MBর উপর ফাইল নিচ্ছে না, আর আমার এটাতে 17 MB। আমাকে ওই 8 MBটা ঠিক করতে গেলাম পিএইচপির মাধ্যমে ঠিক করতে হবে ফাইলটা। তো পিএইচপির কোডিং আমি যাচ্ছি না, আমি বিকল্প ওয়ে তো দেখাইলাম আপনাদের। কিছু ফাইল সাইজের কিছু ম্যাটার না। ওকে, এখন আসি আমি ইউজারে। ইউজার, এই ইউজার বলতে আমি গত ক্লাসে একটু বলছিলাম আপনাদের ইউজার সম্পর্কে। তো এই ইউজারে দেখেন, আপনার বর্তমান ইউজার আছি কয়জন আমরা, আমি একাই। আমি যদি চাই যে ইউজার অ্যাড করব, তো ইউজার রোল মানে 10-12 জন ইউজার বা 5-6 জন ইউজার তৈরি করবো, যে তাদেরকে কি কি অ্যাক্সেস দেবো সেটা তৈরি করতে পারবে। যেমন অল ইউজার বলতে আমার এখানে যে কয়জন ইউজার সেটা দেখাচ্ছে। এখন আমি যদি নিউ ইউজার করতে চাই, তো দেখেন নিউ ইউজার নেম, ইমেল দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, ওয়েবসাইট আপনার দিলেও দিতে হবে, না দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ড আমি একটা ইউজার ক্রিয়েট করি, ইমেল, ঠিক আমরা যেমন লাইভ সার্ভারে ইউজার ক্রিয়েট করবো ঠিক একই নিয়ম। এগুলো কিছু দিলাম না, পাসওয়ার্ড আমি দিলাম 1 2 3 4 5 6। রোল, এই যে ইউজার রোল, এখন রোল বলতে এই যে ইউজারটাকে আমি ক্রিয়েট করতেছি সে আসলে কি কি কাজ করতে পারবে, দেখেন এখানে কন্ট্রিবিউট, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর দিলে আমি যে কাজগুলো করতে পারতেছি, আমি যে যে কাজগুলো করতে পারতেছি, ঠিক ওই এই যে ইউজার তৈরি করতেছি ওই ইউজারও সকল কাজ করতে পারবে। এডিটর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, নতুন কিছু তৈরি করতে পারবে না, জাস্ট এডিট করতে পারবে। অথর শুধু পোস্ট কমেন্ট করতে পারবে, সরি শুধু ব্লগ পোস্ট করতে পারবে, মানে লেখালেখি করতে পারবে, কোনো ধরনের ডিজাইন চেঞ্জ বা আপনার প্লাগইন চেঞ্জ, থিম চেঞ্জ, এগুলো কোনো কিছুই করতে পারবে না, জাস্ট শুধু উনি পোস্টটা করতে পারবে। আবার যদি কন্ট্রিবিউটর, যে আপনাদের এই যে কমেন্টস আছে, কমেন্টের উত্তর দেওয়া হয়, এই কমেন্টের উত্তর দিতে পারবে। সাবস্ক্রাইবার বলতে অ্যাজ এ ইউজার, যেমন অ্যাজ এ ইউজার বলতে যেমন আমরা কোনো ওয়েবসাইটে লগ ইন করি, লগ ইন করলে আমাদের যে তথ্যগুলো পাই আমরা শুধু ওটুকু, কোনো কিছু কাজ করতে পারবো না। যেমন আমরা পোস্টের ক্ষেত্রে দেখছিলাম যে পাসওয়ার্ড প্রোটেক্টেড, যারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তারাই শুধু পোস্টগুলো দেখতে পাবে, ঠিক এরকম এই ইউজারদের জন্য আমাদের দেওয়া হয় সাবস্ক্রাইবার। ক্লিয়ার? এটা হচ্ছে ইউজার রোল। তো আমি এডিটর দিয়ে দিলাম, অথর দিয়ে দিলাম, শুধু পোস্ট করতে পারবে। নিউ ইউজার, সেভ। আমি যদি এই
প্রজেক্টটাতে একটা প্রাইভেট উইন্ডো দিয়ে লগ ইন করাই, দুইটাতে একসাথে লগ ইন হচ্ছে কিনা দেখি। আমার ইউজার নেম কি ছিল? এটা ছিল, তাই না? দেখেন, আমার ওই ওয়েবসাইটে কিন্তু আমি লগ ইন করছি এবং এই ইউজার দিয়ে লগ ইন করলাম। এখানে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস কোনো কিছু ইনস্টল হইতে করতে হলো না। দেখেন, আমি ওই ওয়েবসাইট থেকে এটা লগ ইন করছি, বা ওখানে ওই ওয়েবসাইটে আমি লগ ইন করছি, কিন্তু দেখেন ওই ওয়েবসাইটে যত ধরনের আপনার কি বলে অপশন আছে, এখানে কি তত অপশন দেখতে পাচ্ছি? আমার এখানে যতগুলো অপশন আছে, দেখেন এই মূলত এই ইউজারকে আমার অ্যাক্সেস দেওয়া হয়েছে শুধু উনি কি করতে পারবে, পোস্ট করতে পারবে। তারপর আপনার কোনো কিছু আপনার এডিট বা অন্য কিছু কোনো কিছু করতে পারবে না। থিম কাস্টমাইজেশন, টেমপ্লেট, দেখেন টেমপ্লেটের জন্য যে আমাদের ওখানে অপশনগুলো ছিল, টেমপ্লেটের অপশন, এগুলো মূলত ওই যে আপনার সোশ্যাল শেয়ার এবং আমরা যে কি বলে আপনার এলিমেন্টর প্লাগইনটা অ্যাড করছিলাম সেটার জন্য এদের অ্যাড এখানে দেখাচ্ছে। প্রোফাইল দেখতে পারবে, উনি কমেন্টস গুলো দেখতে পারবে, আবার মিডিয়া অ্যাড করতে পারবে, পোস্ট করতে পারবে। কারণ মিডিয়াটা এই কারণে পারবে, পোস্ট করতে গেলে তাকে ইমেজ, ভিডিও ইত্যাদি এগুলো লাগবে, ঠিক আছে, ইত্যাদি এইগুলো লাগবে বিধায় কিন্তু উনি এই কাজগুলো করতে পারবে। আচ্ছা, বুঝা গেছে ইউজার রোলটা। প্রোফাইলে যদি ইনার গিয়ে দেখি, তো দেখেন প্রোফাইলে ইনার কি কি আছে, আমি কি কি দিয়েছিলাম, ভিজুয়াল এডিটর, এই যে ফার্স্ট নেম দেই নাই, লাস্ট নেম দেই নাই, নিক নেম দেই নাই, নিক নেমটা অটোমেটিক নিয়ে নিছে, ডিসপ্লে পাবলিক অ্যাজ, এই যে ডিসপ্লে নেম পাবলিক অ্যাজ, এই যে যখন একটা পোস্ট করা হয়, যে যখন একটা আপনার ব্লগে যদি যাই, এই যে একটা পোস্ট করা হয়, এই পোস্টটা যখন আমরা পড়ি বা পোস্টের ভিতরে যখন যাই, এটা কিন্তু দেখা যায় যে পোস্টটা কে করছে, কোন অথর। যখন আমার 10-12 জন অথর থাকে তখন কিন্তু এটা দেখা যায় যে এটা কে করছে। এই যে দেখেন লগ ইন, এটা সরি আমি দীপু দিয়ে লগ ইন আছে এটা দেখাচ্ছে। এই যে দেখেন অক্টোবর এত বাই অ্যাডমিন, যদি দীপু পোস্টটা করতো তাহলে এখানে দেখা যেত, এই যে এই ইউজার যদি পোস্টটা করতো তাহলে এই ইউজারের নামটা এখানে থাকতো। এই নামটা কি নামে শো হবে, ঠিক এখানে ওই নামটা দিতে বলছে, ডিসপ্লে নেম এস। আমি দেখেন দীপু, আমার নিক নেম, আমি যদি ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করি তাহলে সেগুলো এখানে শো করবে, কোন নামটা সে দেখাবে। ক্লিয়ার? বায়ো ডায়ো ছবি, এটা ছবির গ্রাফারটা ইউজ করতে হয়, এটা আমরা পরে আসতেছি। ইউজার রোলটা ক্লিয়ার হয়েছেন তো? আচ্ছা, এবং ইনি যে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করবে বা অমুক চেঞ্জ করবে, এই ইউজার ত্রিপুরা ইউজার, সেটাও কিন্তু আমার যে মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আছে, মানে মেইন যে অ্যাডমিন ইউজার আছে, সেখানে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবং এই ইউজারের জন্য আমরা দেখেন, আমি একটা জিনিস দেখাই যে ব্যাক ইন্ডের কাজ তাহলে কিভাবে হচ্ছে। এখানে দেখেন আমাদের এই প্রজেক্টের জন্য ডাটাবেজের নাম কি ছিল, আমাদের ইনিশিয়ালি যে একটা ডাটাবেস তৈরি করতে হয়েছে না, ডাটাবেস তৈরি করতে হয়েছিল না আমাদের প্রথমে ফার্স্ট, এই যে প্রজেক্ট 302, দেখেন এই যে প্রজেক্ট 300 দিয়ে কত কি ফাইল তৈরি হয়েছে। এখানে আপনি এই যে ইউজারের নামগুলো দেখতে পাবেন, ডাব্লিউপি ইউজার, ডাব্লিউপি এম ইউজার, এই যে দেখেন অ্যাডমিন এবং দীপু, দেখতে পাচ্ছেন কোথায় আসে অ্যাড হয়েছে, আমাদের লোকাল হোস্ট, এই যে পিএসপি অ্যাডমিন আসে অটোমেটিক অ্যাড হয়েছে। এখানে আমরা যা যা কাজ করতেছি সব কিন্তু যে ডাটাগুলো ইনপুট বা এখানে আসার প্রয়োজন, দেখেন অটোমেটিক একটা করে টেবিল, যখন কোনটা কাজ ফর্ম তৈরি করব তখনও আমাদের এখানে অটোমেটিক যদি টেবিল তৈরি করার দরকার হয় তো টেবিল তৈরি করবে। আবার যখন লগ ইন ফর্ম তৈরি করব, লগ ইন ফর্মের সাথে সাইন আপ ফর্ম অবশ্যই থাকবে। সাইন আপ ফর্ম তৈরি করার সময় যখন ইউজার সাইন আপ করবে তখন তার সাইন আপের জন্য ইউজার একটা তালিকা হবে। আবার যখন সে লগ আউট করে লগ ইন করবে, এখানকার ডাটা ম্যাচ না হওয়া পর্যন্ত সে এখানে লগ ইন করতে পারবে না। এই ডাটাগুলো এখানে ম্যাচ না হলে এখানে সে লগ ইন করতে পারবে না। যেমন এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম আমি 1 2 3 4 5 6, এটা কি 1 2 3 4 5 6? এটা কিন্তু পাসওয়ার্ড।
আমি বলছিলাম যে এটা পোস্ট গেট মেথডে আছে এবং MD5 সিস্টেমে আছে। বিদায় আমরাও পাসওয়ার্ড, আমি যে অ্যাডমিনিস্ট্রেটর, আমি যে অ্যাডমিন এখানকার, আমিও নিজেও জানবো না যেটা কি পাসওয়ার্ড। ওকে, এখন দেখি আর কি কি অপশন আছে এখানে। আমরা ইউজার দেখলাম, টুলস, এক্সপোর্ট ইম্পোর্ট তো আমরা দেখলাম তাই না, শুরুতেই দেখছি, ক্লাস শুরুতেই এক্সপোর্ট ইম্পোর্ট আমরা ক্লাস শুরুতেই দেখছি। সাইড হেল্প, এটাতে দেখি, এই সাইড হেল্প বলতে বোঝায় আপনার যে আপনার যে সাইডের যে যত ধরনের কোডিং আছে, কিছু কিছু ভুল আছে ইগনোর করার মতো, কিছু কিছু ভুল আছে বাধ্যতামূলক, যে ওই ভুলটা আপনাকে সমাধান করতেই হবে, তাছাড়া ওয়েব পেজ হবে না। যেমন আমরা যে ব্লগার টেমপ্লেটটা ইউজ করছি, ওই ব্লগার প্লাগইনটা ইউজ করছি, সেখানে কিন্তু আমার একটা ভুল দেখাচ্ছে, তারপরে কিন্তু আমার সাইট সুন্দর করছে এবং সাইডে কোনো কোথাও কোনো প্রবলেম দেখাচ্ছে না, ডাটাবেজে প্রবলেম দেখাচ্ছে কিন্তু সাইডে কোনো প্রবলেম দেখাচ্ছে না। এরকম কিছু কিছু প্লাগইন ইনস্টল করতে গেলে কিছু কিছু থিমের কাজ করে ঠিকই, কিন্তু কিছু কিছু লাইন ইরোড দেখায়। ঠিক আছে, তো আমার সাইডে ইওর রিমুভ ইনঅ্যাক্টিভ থিম, সিকিউরিটি, one or more recommendation modules or are missing performance, your site does not HTTPS সিকিউরিটি। এই যে আবার HTTPS বা এই ধরনের কোনো, যখন এটা লাইভ সার্ভারে দেবো তখন মূলত এটা কাজে লাগে, সাইট লোডিং এর ক্ষেত্রে, সাইটের সিকিউরিটির ক্ষেত্রে, SSL সার্টিফিকেটের ক্ষেত্রে, তখন এটা লাগে। এই যে এক্সপোর্ট পার্সোনাল ডাটা এবং অ্যাডস পার্সোনাল ডাটা, এই দুটোতে কখনোই কাজ করবেন না। যদি ইরেজ করে দেন তাহলে দেখবেন পরবর্তীতে আর আপনি আর কোনো কিছু কাজ করতে পারতেছেন না, চুপচাপ বসে আছেন, শুধু আপনার সাইট যেটা তৈরি করছেন সেটা ব্যাকআপ পাবেন না, কিছুই পাবেন না। সেটিংসে যাই, জেনারেল সেটিং, জেনারেল সেটিংসে আমার কি কি আছে, সাইট টাইটেল, আমরা টাইটেল ওখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি, আমাদের থিম এডিটরে গিয়ে ওখান থেকেও চেঞ্জ করতে পারছি, এখানে চেঞ্জ করতে পারতেছি। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এই যে দেখেন ইউআরএলটা আছে এখানে, সাইট অ্যাড্রেস ইউআরএল এটাই, ওয়ার্ডপ্রেস ইউআরএল আমাদের যখন ইমেল অ্যাড্রেসটা দেই, যখন ওয়ার্ডপ্রেস ইমেল অ্যাড্রেসটা দেই, সেই ইমেল অ্যাড্রেসটা। তারপর আছে কি আপনার নিউ ইউ, জি এটা, তখন আর এটার ব্রাউজ হবে না, তখন আর আপনি সাইটে লগ ইন করার জন্য আর লিঙ্ক খুঁজে পাবেন না। আপনাকে এখানে যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা দিয়ে আপনাকে এখানে ওপেন করতে হবে। অনেক সময় এখানে লোকাল হোস্টে বা আপনার লাইভ সার্ভারে অনেক সময় লিঙ্কটা চেঞ্জ করলে আপনার তখন ডাইরেক্টরি খুঁজে পায় না, কারণ এই প্রজেক্ট 302 এই ওয়ার্ডটি অনেক জায়গায় অটোমেটিক ইউজ হয়ে গেছে। তখন আপনাকে এখানে চেঞ্জ করতে হলে যে যে জায়গায় ইউজ হয়েছে সব জায়গায় চেঞ্জ করতে হবে। ইউজ বলতে কোথায় হয়েছে, আপনার এই যে ফোল্ডার গুলো আছে, এই যে আপনার কি বলে থিমস বলেন, আপলোড বলেন, এগুলোর ভিতরে যে ফাইলগুলো আছে, যে পিএসপি ফাইলগুলো যে আছে, এই পিএসপি ফাইলগুলোতে যে কোনো এক জায়গায় আপনার ওই যে প্রজেক্ট 302 এটা ইউজ হয়েছে, ওই লেখাটা একবার ইউজ হয়েছে। আমরা যদিও এখানে কোনো কোডিং এর কোনো কাজ করতেছি না, কিন্তু কোডিং অটোমেটিক এখানে পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছেন? সেজন্য এগুলো এডিট করতে যাই না, ঝামেলায় পড়তে হয়। মূলত বায়ার এই মানে এডিট করতে গিয়ে ঝামেলায় পড়ে। তারপর নিউ ইউজার ডিফল্ট রোল, নিউ ইউজার ডিফল্ট রোল বলতে কি, যখন আপনার কোনো লগ ইন থাকবে তখন ওই ইউজারটা যে আসবে, ওই ইউজারটা কি 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 আইটেমে আসবে, আপনার অথর হিসেবে আসবে না এডিটর হিসেবে আসবে না অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আসবে, সেটা ওই ইউজারটা কি হিসেবে আসবে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সাবস্ক্রাইবার হচ্ছে অ্যাজ এ লগ ইন করবে, জাস্ট কোনো কিছু এডিট টিডিট কোনো কিছুই করতে পারবে না, নতুন পোস্ট আসবে, নতুন পোস্ট দেখতে পাবে। টাইম জোন, আপনার টাইম জোনটা যেটা আপনার টাইম জোন সেটা আপনি সিলেক্ট করে দিলেন। বাংলাদেশের টাইম জোন কত, ডেট ফরম্যাট, আপনাদের ডেট ফরম্যাট গুলো শো করে, সেই ফরম্যাট গুলো কি কি রোগে শো করবেন সেটিংসটা এখানে করে দিতে পারেন। টাইম ফরম্যাট, তারপর উইক স্টার্ট অন, সপ্তাহ আপনার কোন দিন থেকে শুরু হবে। অনেক সময় যেমন আমরা ক্যালেন্ডার একটা উইডজেট অ্যাড করছি, আমাদের কত ক্যালেন্ডারে আপনার কি থাকে, গভর্নমেন্ট ছুটি উল্লেখ থাকে তাই না, গভর্নমেন্ট ছুটি উল্লেখ থাকে। সো ওই হিসাবে আপনার উইক কবে শুরু হবে, কোন কোন উইকে ছুটি আছে সেটা অটোমেটিক তখন এটা নিয়ে নিবে। আচ্ছা,
রাইডিং আমি কোনো সেভ চেঞ্জ করলাম না, জাস্ট পরিবর্তন করে দেখাইলাম। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি মানে এই যে বাই ডিফল্ট আপনি একটা পোস্ট দিবেন, এটা কোন ক্যাটাগরিতে যাবে দেখেন। ডিফল্ট বাই পোস্ট ক্যাটাগরি, আমরা যে পোস্টগুলো দিচ্ছি এগুলো কোন ক্যাটাগরিতে যাবে বাই ডিফল্ট। ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড, এই যে যখন আমরা পোস্টে এখানে যখন নিউ পোস্টে যাই, যখন আমরা পোস্ট একটা নিউ পোস্ট যখন ক্রিয়েট করি, আমি এটাকে এডিট করতেছি, এই যে সাইড বারে যে সেটিংস গুলো আছে আমাদের, এই যে সেটিংস গুলো আছে এই পোস্ট ফরম্যাট, এই সেটিংস গুলো হচ্ছে মূলত এই সেটিংস গুলা, যে আপনার ডিফল্ট পোস্ট ফরম্যাট কি ফরম্যাটে থাকবে স্ট্যান্ডার্ড। এখানে ভিডিও থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, অডিও থাকতে পারে, আবার এই ইমেজ থাকতে পারে, এই যে ভিডিও আছে অডিও আছে। আপনার পোস্টটা কি ধরনের পোস্ট, মূলত বেশিরভাগ সময় স্ট্যান্ডার্ডে দেওয়া হয়। মেইল সার্ভার, আমরা যেহেতু এটা লোকাল হোস্ট আছি, তো লোকাল হোস্টে এটা আমরা তৈরি করতে পারবো না। যখন আমাদের লাইভ সার্ভারে থাকবে তখন কিন্তু আমাদের একটা অ্যাড্রেস থাকবে www.gaibandha.com। এই যে gaibandha.com, আমি ঠিক একটা মেইল এখানে ক্রিয়েট করতে পারবো, এবং মেইলের পড বলতে ওই ইমেলটা চেক করার জন্য বা লগ ইন করার জন্য আমাকে যে একটা পড ইউজ করতে হবে, সেই পডটা এখানে দিয়ে দিতে হবে, যে কোন পডে কিভাবে লগ ইন করবে। লগ ইন নেম, তারপর আপনার পাসওয়ার্ড, ওই ইমেলের পাসওয়ার্ড। এই যে বিজনেস ইমেল তৈরি করে, মূলত এখান থেকে বিজনেস ইমেল তৈরি হয়। ক্লিয়ার। রিডিং, রিডিং অপশনে কি আছে, হোম পেজ ডিসপ্লে, এই যে এগুলো আমি সেটিং করছিলাম না, এই যে থিমকে কাস্টমাইজেশনে গিয়ে এডিট করছিলাম না, কাস্টমাইজ এডিট করছিলাম না। লগ অন অ্যাট শো, মানে আমার পেজে যে কতগুলা পোস্ট শো করবে সেটা। ইস পোস্ট ফিড ইনক্লুড ফুল টেক্সট, এই যে সামারি, এই যে আমার এখানে মনে করেন এখন আমার পোস্টটাতে যদি একটা পোস্টে যাই, তো দেখেন এখানে আমার পোস্টটা সম্পূর্ণ দেখাচ্ছে। এই যে আমি যদি এখানে সামারিতে ক্লিক দিয়ে রাখি, তাহলে আসবে এডিট অপশন দিই বা এডিট মোর অপশন, বা থিমের যে বাই ডিফল্ট অপশন আছে সেই বাই ডিফল্ট অপশনটা আমি এখানে 3টা করে দিলাম। সিন্ডিকেশন ফিটস শো দ্য মোস্ট রিসেন্ট, 3টা করে দিছিলাম আমি তখনই। সেভ। তারপর আসছে কি আমার সেটিংস, এখন দেখেন এখানে কিন্তু আমার ফুল পোস্টগুলো শো করবে না। কি হচ্ছে বলুন না, নাই পোস্ট তাও দেখাচ্ছে কেন, দিয়ে কাজে দিয়ে ওদিকে কাজ হয়নি। লো, your theme determine how to content display in browser, ওটা থিমের সেটিংসে করতে হবে। আচ্ছা যা হোক, এখানে দেখেন ডিসকাশন, ডিসকাশন বলতে কি বোঝায়, ওই যে কমেন্টস, আপনার এই যে ডিফল্ট পোস্ট সেটিংস, মানে পোস্টার করার সময় বাই ডিফল্ট যে সেটিংস গুলো থাকবে, অ্যাটেম্প টু নোটিফাই ব্লক লিঙ্ক ফর দ্য পোস্ট, আপনার কমেন্ট কি কি করবে না এগুলো আসলে আমার বলার সেরকম কিছুটা নাই, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কিসের জন্য বলছে, এটা কিসের জন্য বলছে, এটা কিসের জন্য বলছে। যেমন আদার্স কমেন্ট সেটিং, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম এন্ড ইমেল, এই যে কেউ কমেন্ট করবে ব্লগে, যে কেউ যদি পোস্টে কমেন্ট করে, সে মনে করেন আমার এটাতে কেউ পড়বো, ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কমেন্টস করবে, এই যে কমেন্টস করবে, তো এখানে আমি অলরেডি লগ ইন আছি, অলরেডি লগ ইন আছি। তো এই যে কমেন্টস করবে, এখানে তার নাম দিতে হবে কিনা, অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট, সরি, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম এন্ড ইমেল, নেম এবং ইমেল মাস্ট বি ফিল আপ করতে হবে। তারপরে ইউজার মাস্ট বি রেজিস্টার দ্য ব্লগ ইন কমেন্ট, যে কমেন্ট করতে আসবে তাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, সেটা টিক মার্ক দিয়ে রাখলে সেই কাজটা হবে। অটোমেটিক ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 days,
মানে আপনার আহ, যদি অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন পোস্ট, যে পোস্টটা 14 দিনের বেশি হয়ে গেছে সেটাতে কমেন্ট সেকশনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ ওই যে আমার যত দিন যাবে তত ওই কমেন্ট গুলো যে আসবে আমি অ্যান্সার দিতে পারবো না বা ওই কমেন্ট গুলো রিভিউ করতে পারবো না, ওটা আমি টোটালি অফ করে দিলাম, অটোমেটিক বন্ধ হয়ে যাবে কতদিন পরে। ব্রেক কমেন্ট কিন্তু পেজ উইথ 30 টপ লেভেল কমেন্ট, পেজ উইথ দ্য লাস্ট, মানে আপনার যে কমেন্ট গুলা কোন কমেন্ট গুলো টপ, কোন কমেন্ট গুলো বেশি, যেটা ফেসবুকে আমরা শো করি আর কি। ডিসকাশন অপশনে আপনার এই কমেন্টস বিষয়ে যে আলোচনাগুলো আছে আপনার, তারপর মিডিয়া, এখানে আপনার ভিডিও অডিও কি ধরনের হবে না হবে, বা আপনার ইমেজের হাইট কি ধরনের হবে না হবে, জাস্ট এই মিডিয়া অপশনে পাবেন। এবং দেখেন একটা অপশনে আপনার কিন্তু আহ, অনেক জায়গায় আছে, আপনি চাইলে সেটা কাস্টমাইজেশন করতে পারেন, অথবা আপনার থিম সেটিংসে গিয়ে ড্যাশবোর্ডের সেটিংসে গিয়ে করতে পারেন। এটা থিমের উপরেই ডিপেন্ডেন্ট করে, মূলত মেনলি যেটা তো থিমের উপর ডিপেন্ডেন্ট করে। তবুও আমাদের এই অপশনগুলো জেনে রাখা জরুরি, কখন কোন সময় কোনটা কাজে লাগে বলা মুশকিল, আমাদের এই অপশনগুলো জেনে রাখা জরুরি। পার্মালিঙ্ক সেটিং, পার্মালিঙ্ক সেটিংটা কি হচ্ছে, যে আপনার এই যে লিঙ্কটা আপনি যখন পোস্ট করবেন, এই যে পোস্ট করবেন যখন লিঙ্কটা সেট হবে, তখন আপনার কি ধরনের লিঙ্কটা বাই ডিফল্ট সেট হবে। আমি এই পোস্ট নেমটা দিয়ে রাখি, কারণ পোস্ট নেম দিলে আপনার লোকাল সেলার প্রজেক্ট সিম্পল পোস্ট, তবে যেগুলো দিয়ে দিছি সেগুলো এডিট হবে না, যেগুলো নতুন করে দিব সেগুলো এডিট হবে। এটা তো বুঝছি, এটা একবার বলছি, এটা নতুন করে আর বোঝার কিছু নাই। আর একটা প্রাইভেসি, প্রাইভেসি তো বুঝতে পারতেছেন। আর এটা তো এখন অ্যাড করলাম কলাপস মেনু, শেষ। আমাদের ওয়ার্ডপ্রেসে যত অপশন আছে আমরা প্রতিটি অপশন সম্পর্কে একবারে ক্লিয়ার হয়ে নিলাম। আর কোন অপশনের কি কাজ সেটা আমার আর বাকি থাকলো না। বাকি বাকি আছে কি?